এটা একটা আসামের গল্প। আবির আর রাহুল বেস্ট ফ্রেন্ডস, ক্লাস 10-এর স্টুডেন্টস। আবির ক্লাসের ফার্স্ট বয় আর রাহুল সেকেন্ড। ছোটবেলা থেকে এই রোল নাম্বারটা যেন এদের ধরাবাঁধা ছিল। আবির সবসময় ক্লাসে প্রথম হতো আর রাহুল দ্বিতীয়। এই ক্লাসেই তুলি নামে একটা মেয়ে পড়ে, যার রোল নাম্বার ওই 5-6-এর ভিতরে থাকে। আবির একটু চাপা আর শান্ত প্রকৃতির ছেলে, আর রাহুল একটু চঞ্চল। পড়াশুনোতে যেমন দুজন বেশ ভালো, দেখতেও কিন্তু দুজন বেশ হ্যান্ডসাম। দুজনের ভিতরে অনেক মিল অমিল থাকলেও সবথেকে বড় মিল যেটা ছিল সেটা হলো দুজনই তুলিকে পছন্দ করত, কিন্তু কেউ কারোটা জানতো না। আবির ভেবেছিল কিছুদিন পরে আমাদের মাধ্যমিক পরীক্ষা, পরীক্ষাটা শেষ হোক, তারপর আমি তুলিকে সমস্ত কথা খুলে বলবো। আর রাহুল ভেবেছিল আজকেই আমি তুলিকে সমস্ত কিছু বলবো। আবির আর রাহুল দুজন মাঠে বসে গল্প করছিল, আর ঠিক তখনই রাহুল আবিরকে বলল, আবির, আমায় একটা হেল্প করতে পারবি? আবির মাথাটা নেড়ে বলল, অবশ্যই, বল না কী হেল্প। আবির, আমি না একটা মেয়েকে খুব ভালোবেসে ফেলেছি, আমি তাকে বলতে পারছি না, প্লিজ তুই একটু বলবি তাকে। রাহুল মাঝে মধ্যে মেয়েদের সঙ্গে একটু ফ্লার্ট করতো, তাই কথাটা শুনে আবির একটু হেসে বলল, সত্যি কি তুই তাকে ভালোবেসে ফেলেছিস নাকি ফ্লার্ট করবি? তখন রাহুল একটু সিরিয়াসভাবে বলল, আসলে প্রথম প্রথম না আমারও তোর মতো এমনই মনে হতো যেন এমনি মেয়েটাকে আমার পছন্দ হয়। এজন্য তো আমি কাউকে কখনো কিছু বলিনি, তোকেও বলিনি। কিন্তু এখন আমি বুঝতে পারছি মেয়েটাকে আমার শুধু পছন্দই হয় না, ওকে আমি ভালোবেসে ফেলেছি। আবির তখন রাহুলকে বলল, সত্যি কথা বলতে এত তাড়াতাড়ি যে তুই কোনো মেয়েকে সিরিয়াসভাবে ভালোবাসবি সেটা আমি সত্যি ভাবতে পারিনি। যাই হোক, বল মেয়েটাকে আর তাকে কি বলতে হবে। আবির, তুই মেয়েটাকে চিনিস, আমাদের সঙ্গেই পড়ে, তুলি। তুলি নামটা শুনে আবির কোনো কিছুই না ভেবে রাহুলের দিকে তাকিয়ে বলল, মানে? হ্যাঁ আবির, আমি তুলিকে সত্যি ভালোবেসে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো সামনে দাঁড়িয়ে আমি কিছুই বলতে পারছি না, এজন্য তোকে বলছি। কথাটা শুনে আবির রাহুলের দিক থেকে চোখটা আস্তে আস্তে নামিয়ে নেয়। প্রচণ্ড খারাপ লাগছিল আবিরের, কারণ সেও যে মনে মনে তুলিকেই ভালোবাসে। আজ থেকে না, এখান থেকে 1 বছর আগে থেকে সে তুলিকেই ভালোবাসে। ক্লাস 9 থেকে সে তুলিকে ভালোবাসে, কিন্তু আবির ভেবেছিল হয়তো এই কম বয়সে ভালোবাসার কথাটা বলাটা একদমই ঠিক হবে না। তাই সে ডিসিশন নিয়েছিল মাধ্যমিক পরীক্ষার পরেই সে তুলিকে সমস্ত কথা খুলে বলবে। আবির তো এটাও বুঝতে পারেনি যে এর ভিতরে রাহুল তুলিকে ভালোবেসে ফেলবে, আর এজন্য সে প্রপোজ করা নিয়ে তেমন কিছু ভাবেনি। রাহুলের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো আবিরের এতটা খারাপ লাগতো না, তার কথা হয়তো আবির শুনতোও না, নিজের ভালোবাসার কথাটা তুলিকে গিয়ে বলতো। কিন্তু এখানে তো রাহুল আবিরকে বলছে তুলিকে তার ভালোবাসার কথা জানাতে। আবির আর রাহুলের বন্ধুত্বটা সেই ছোটবেলা থেকে, দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসে, সম্মানও করে, আবার দুজন দুজনের কথাও শোনে। বলা যায় তারা নিজেদেরকে ভাইয়ের মতো দেখে। আবিরের প্রচণ্ড খারাপ লাগছিল, কিন্তু সে রাহুলকে কিছুই বলতে পারছিল না, চুপ করেছিল। আর তার নিস্তব্ধতা দেখে রাহুল বলল, আবির, তুই তুলিকে বলবি তো? আবির নিজেকে একটু সামলে বলল, তুই সত্যি কি তুলিকে ভালোবাসিস? হ্যাঁ আবির, আমি সত্যি তুলিকে ভালোবাসি। যদি আমার ফ্ল্যাট করার ইচ্ছা থাকতো তাহলে হয়তো আমি ওর সামনে গিয়ে কথা বলতে পারতাম, কিন্তু সত্যি ওকে আমি ভালোবাসি বলে না ওর সামনে দাঁড়িয়ে কেন জানি না আমার ভালোবাসার কথাটা আমি বলতে পারছি না। এজন্যই তো তোকে বলছি, প্লিজ একটু বল না। ও না এখন আমাদের ক্লাসরুমেই আছে, তুই এখন গিয়ে বল, ভালো হবে তাহলে। আবির রাহুলের মুখ থেকে যত তুলির কথা শুনছিল ততই যেন তার প্রচণ্ড খারাপ লাগছিল, কিন্তু সে রাহুলকে কিছুই বলতে পারছিল না। একটু সময় চুপ করে থেকে আবির বলল, এখন না রাহুল, ক্লাস শেষ হোক, তারপর আমি সব তুলিকে বলবো। রাহুলও আর দ্বিমত করলো না। কিছুক্ষণ পর ক্লাসের ঘন্টা বেজে যায়, সবাই ক্লাসেও চলে যায়। তবে আজকে আবিরের ক্লাসে একদমই মন বসছিল না, বারবার যেন সে ক্লাসের ফাঁকে শুধু তুলিকেই দেখছিল। আবির এটা বুঝতে পারছিল না যাকে সে নিজে ভালোবাসে তার সামনে গিয়ে অন্য একজনের ভালোবাসার কথা গিয়ে সে কি করে জানাবে। এজন্য রাহুলের কাছ থেকে একটু সময় নিয়েছে। কিন্তু আবির এখনও বুঝতে পারছে না কি করে গিয়ে সে রাহুলের কথা বলবে। একদিকে নিজের খারাপ লাগা আর অন্যদিকে রাহুলের হয়ে প্রপোজ করা, এই সমস্ত কিছুর মাঝে আজকের ক্লাসটাও শেষ হয়ে গেল। ছুটির টাইম, সবাই ক্লাসরুম থেকে বেরোচ্ছিল। তুলি অবশ্য এখনও ক্লাসে আছে। ঠিক তখনই রাহুল আবার আবিরকে বলল, আবির, বল না, এখন তো বাড়ি চলে যাবে। আর হ্যাঁ, তুলিকে কিন্তু একা একা বলবি, কেউ তোর সঙ্গে থাকবে না। তুলি রুম থেকে বেরোচ্ছিল, ঠিক তখনই আবির বলল, তুলি, একটু টাইম হবে, তোমার সঙ্গে একটু কথা ছিল। তুলি আবিরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বলো না কি বলবে। আবির আবারও বলল, এখানে না, চলো না আমরা একটু মাঠের দিকে যাই। এরপর দুজন মাঠে এসে একটা জায়গায় দাঁড়ায়।
কথাটা বলার আগে আবিরের ভীষণ খারাপ লাগছিল, কিন্তু তারপরেও একটা পর্যায়ে নিজেকে সামলে বলল, আমি জানি না তুলি এসব কথা কি করে বলতে হয় বা কি বলবো, তারপরেও বলছি, একজন তোমাকে খুব ভালোবাসে, দেখবে তোমায় খুব ভালো রাখবে। আবিরের কথাটা শুনে তুলি একটু মৃদু কণ্ঠে বলে উঠল, আবির, তুমি কি আমাকে ভালোবাসো? আবির কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দিল, না না, আমি না, রাহুল তোমাকে ভালোবাসে। রাহুল যদি আমাকে ভালোবাসতো তাহলে তুমি কেন আমার সামনে এসে বলছো? রাহুল এসে বলতে পারতো। রাহুলকে বলো আমার সামনে এসে কথা বলতে। আসছি। কথাটা বলে তুলি সেখান থেকে চলে যায়। তুলি সেখান থেকে চলে যাওয়ার পর রাহুল আবিরের কাছে এসে বলে, কি বললো? বল না কি বলেছে। আবির একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, তেমন কিছু বলেনি, বলেছে তোকে সামনে দাঁড়িয়ে প্রপোজ করতে। চল এখন বাড়ি যাই, কি বলবি না বলবি সারা রাত ধরে ভাবিস, আর কালকে এসে ওকে প্রপোজ করিস। এরপর দুজন বাড়িতে চলে যায়। বাড়িতে যেতে না যেতেই আবির তার দিদিকে গিয়ে জড়িয়ে ধরল। ভাইয়ের এরকম আচরণ দেখে তার দিদি একটু অবাক হয়ে প্রশ্ন করল, আবির, কিছু কি হয়েছে? পিছন দিক থেকে আবির তার চোখের জলটা মুছল, এরপর তার দিদিকে ছেড়ে দিয়ে বলল, কিছু হয়নি, আমি ফ্রেশ হয়ে আসছি। আবিরের দিদির নাম অর্পি। ভাইয়ের চোখ দুটো যে ছলছল করছিল এটা অর্পি বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে। ভাই ফ্রেশ হয়ে আসার পর অর্পি তার পাশে গিয়ে বসে বলল, কি হয়েছে তোর? তোকে তো দেখেই বোঝা যাচ্ছে যে তোর কিছু একটা হয়েছে, আর তুই তো আমাকে সমস্ত কিছু শেয়ার করিস, আজকে করবি না? আবির তার দিদির সঙ্গে সমস্ত কিছুই শেয়ার করত। সে যে তুলিকে ভালোবাসে আর মাধ্যমিক পরীক্ষার পরে প্রপোজ করবে এটাও তার দিদি জানে। আবির একটু চুপ করে থেকে তার দিদিকে বলল, তুই তো জানিস তুলির কথা, কিন্তু এখন মনে হচ্ছে তুলি আমার লাইফে আসতে না আসতেই আমার লাইফ থেকে অতীত হয়ে যাচ্ছে। তার দিদি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তার মানে কি বলছিস, ঠিক করে বল না। দিদি, রাহুলও তুলিকে ভালোবাসে, আর মনে হয় এই সম্পর্কটাও হবে। অর্পি আবিরকে আবার জিজ্ঞাসা করলো, রাহুল জানে তুই তুলিকে ভালোবাসিস তা? আবির মাথাটা নাড়িয়ে বলল, না, রাহুল যদি জানতো আমি তুলিকে ভালোবাসি তাহলে আজকে হয়তো আমি যে কষ্টটা পাচ্ছি এই কষ্টটা রাহুল পেত। আমার মতো সেম অবস্থা হতো রাহুলের। বন্ধুত্বের খাতিরে না পারতো কিছু বলতে, আর না পারতো নিজে কিছু সহ্য করতে, যেটা আমি এখন পারছি না। কথাটা শুনে তার দিদিরও ভীষণ খারাপ লাগে, কারণ তার দিদি জানে আবির ঠিক কতটা ভালোবাসে তুলিকে। স্কুলে যা যা হতো সমস্ত কথাই তার দিদির সঙ্গে সে শেয়ার করত, বিশেষ করে তুলির কথাগুলো। দিদি কিছুক্ষণ আবিরের দিকে তাকিয়েছিল। আবিরের চেহারাটা দেখে একটু হলেও বুঝতে পারছিল তার ভিতরে আসলে কি চলছে। কিছুক্ষণ চুপ করে থেকে দিদি প্রশ্ন করল, আবির, এখন তুই কি করবি? আবির উত্তর দেয়, কিছুই না, আমি রাহুলকে কিছু বলতে চাই না। আমি চাই না ওর সঙ্গে আমার বন্ধুত্বটা নষ্ট হয়ে যাক। হঠাৎ করে এই সমস্ত কিছু শুনলাম তো, এর জন্য খুব খারাপ লাগছে। যাই হোক, কয়েকদিন পরে আমি ঠিক হয়ে যাব, তুই চিন্তা করিস না। আমি একটু একা থাকতে চাই দিদি, তুই এখন যা। এরপর দিদি সেখান থেকে চলে যায়। রাতটা অবশ্য আবিরের খুব একটা বেশি ভালো কাটেনি। আর অন্যদিকে রাহুলের রাতটা কাটে তুলিকে কি করে প্রপোজ করবে সেটা ভাবতে ভাবতে। আবির আর রাহুলের বাড়ির দূরত্ব খুব একটা বেশি ছিল না। স্কুলে তারা বলা যায় একসঙ্গেই যাওয়া আসা করত। পরের দিনও তার ব্যতিক্রম হয়নি। দুজনেই টাইম মতো স্কুলে যায়। স্কুলে গিয়ে আবির মাঠে বসে থাকে। বাকিরা মাঠে খেলা করছিল, ও একা একা বসে বসে সেই খেলা দেখছিল। কিছুক্ষণ পর সেখানে রাহুল যায়। রাহুল যেতে না যেতেই আবির তাকে জিজ্ঞাসা করে, কী রে, তুলিকে কিছু বলেছিস? রাহুল উত্তর দেয়, না রে, অনেকবার বলার চেষ্টা করছি, কিন্তু ওকে একবারের জন্য আমি একা পাচ্ছি না, এজন্য কিছু বলা হয়নি। কথাটা শুনে আবির আবারও বলল, একা পাচ্ছিস না তো কী হয়েছে, ওকে ডেকে নিয়ে গিয়ে কথা বল, তাহলেই তো হয়। আবিরের কথাটা শুনে রাহুল সেখান থেকে উঠে যেতে যেতে বলে, তুই ঠিকই বলেছিস, আমি এখনই গিয়ে ওকে সমস্ত কিছু বলবো। রাহুল চলে যাওয়ার পর আবির নিজের মতো করে কিছু একটা ভাবলো। তারপর আবারও বাকিদের খেলার দিকে সে মনোযোগ দেয়। অন্যদিকে রাহুল গিয়ে দেখে তুলি তার বান্ধবীদের সঙ্গে বসে গল্প করছে। রাহুল কোনো কিছুই না ভেবে সেখানে গিয়ে তুলিকে বলল, তুলি, আমি তোমার সঙ্গে একা একটু কথা বলতে চাই। তুলি অবশ্য বুঝতে পারছিল রাহুল কি বলতে চায়, তাই তুলি একটু মৃদু হেসে বলল, চলো আমরা অন্য কোথাও গিয়ে কথা বলি। এরপর দুজন একটা জায়গায় এসে বসে। প্রথমে অবশ্য রাহুল বুঝতে পারছিল না কি বলে সে কথাটা শুরু করবে, আর ঠিক তখনই তুলি বলে উঠল, তোমাকেই প্রথমবার এতটা শান্ত দেখছি। তুমি তো এতটা শান্ত ছেলে না, কিন্তু আজকে কি হলো?
কথাটা শুনে রাহুল একটু হেসে বলল, তুমি তো জানো তুলি আমি তোমাকে কি বলতে চাই। কালকে অবশ্য আবির তোমাকে সবটা বলেছে, কিন্তু তারপরও তুমি চাইছো আমি যেন তোমার সামনে এসে সবটা বলি। অবশ্য আমিও ভেবে দেখলাম যে আমার তোমাকে সবটা জানানো উচিত ছিল, তাই আজকে বলছি। অনেক দিন ধরেই আমি তোমাকে পছন্দ করি তুলি, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আমি শুধু তোমাকে পছন্দই করি না, তোমাকে আমি সত্যি খুব ভালোবেসে ফেলেছি। আমি বুঝতে পারছিলাম না কি করে তোমাকে এই কথাগুলো বলবো, তাই আমি আবিরকে বলেছিলাম তোমায় বলতে। তবে আজকে আমি তোমাকে বলছি। আমার কাছে না আছে কোনো ফুল আর না আছে কোনো গিফটস, কোনো কিছু দিয়ে আমি তোমাকে প্রপোজ করছি না। শুধু এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একটা কথাই বলতে পারি, এই আকাশটা যেমন সীমাহীন, আমার ভালোবাসাটাও সীমাহীন। আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ তুলি। তোমাকে প্রমিস করছি আমি তোমাকে খুব ভালো রাখবো, কোনো কষ্ট পেতে দেব না। কথাগুলো শুনে তুলি কিছুক্ষণ চুপ থাকে। তুলিকে চুপ থাকতে দেখে রাহুল বলে উঠল, তুলি তুমি কিছু বলবে না? এরপর তুলি রাহুলের দিকে তাকিয়ে একটু হেসে বলে, কথা বলাতে তুমি খুব এক্সপার্ট, আর এজন্যই তো মেয়েরা। তুলিকে কথাটা শেষ করতে না দিয়েই রাহুল বলে উঠল, আমি জানি তুমি কেন কথাগুলো বলছো, কিন্তু তুমি এটা জানো না আজ পর্যন্ত আমি কোনো মেয়েকে কখনো প্রপোজ করিনি। কথাটা শুনে তুলি রাহুলের দিকে তাকিয়ে একটু হেসে পড়ল। এরপর রাহুলও একটু হেসে বলল, হ্যাঁ এটা ঠিক, সামনে থেকে কোনো মেয়ে এসে আমাকে প্রপোজ করলে আমি তাকে না বলিনি। এরপর রাহুল আবার একটু সিরিয়াসভাবে বলে উঠল, কিন্তু তুলি তোমাকে যে কথাগুলো আমি বলেছি সে কথাগুলো কিন্তু একদমই সত্যি। আমি তোমাকে কখনো ঠকাবো না, আমাকে বিশ্বাস করতে পারো। আবির আর রাহুল সামনে থেকে যদি কোনো মেয়েকে প্রপোজ করে তাহলে কোনো মেয়েই হঠাৎ করে না বলতে পারে না, কারণ না বলার কোনো অপশানই নেই। পারিবারিক অবস্থা বলো, পড়াশুনো, চেহারা, কোনো দিক থেকেই তারা খারাপ ছিল না। তুলি কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, রাহুল আমার একটু সময়ের দরকার। কথাটা শুনে রাহুলও বলল, হ্যাঁ অবশ্যই, আমিও চাই তুমি একটু সময় নাও, কিন্তু কত সময় তুলি? তুলির উত্তর ছিল, জানি না রাহুল, একদিনও হতে পারে, এক সপ্তাহ হতে পারে, এক মাস বা এক বছরও আবার হতে পারে। কথাটা শুনে রাহুল প্রশ্ন করল, এটা আবার কেমন কথা তুলি? আমি চাই তুমি সময় নাও, কিন্তু তারও তো একটা টাইম থাকবে। তুমি যেভাবে বলছো সেটা তো অনির্দিষ্ট কালের জন্য হয়ে গেল, এটা ঠিক না। তুমি আমাকে একটা টাইম বলো। তখন তুলি উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, এক মাস। এক মাসের মধ্যে তুমি কখনো আমাকে ভালোবাসার কথা জিজ্ঞাসা করবে না। চলো এখন ক্লাসে যাই, ক্লাস শুরু হবে। কথাটা বলে তুলি সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পর সেখানে আবির এসে বলে, কিরে তুই সব বলতে পেরেছিস? তোদের ভিতরে কি সব ঠিকঠাক হয়েছে? এরপর রাহুল তুলির সঙ্গে যা যা কথা হলো সমস্ত কিছু সে আবিরকে খুলে বলল। রাহুল এটাও বলল, এক মাস সময় নিয়েছে ঠিকই তুলি, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে তুলি আমাকে ভালোবাসে না। যাই হোক এসব বাদ দে, ক্লাসের ঘন্টা পড়ে গেছে, চল এখন ক্লাসে যাই। এরপর দুজন ক্লাসে চলে যায়। মনে মনে আবিরের একটু হলেও ভালো লাগলো, আর সে এটাই ভাবলো যদি তুলি না বলে আর যদি কখনো সময় সুযোগ হয় তাহলে আবির প্রথমে রাহুলকে সমস্তটা খুলে বলবে, আর তারপর তুলিকে। দেখতে দেখতে একটা মাস কেটে যায়। প্রত্যেক দিন রাহুল স্কুলে গিয়ে তুলির সঙ্গে কথা বললেও ভালোবাসার কথা সে কিছুই বলে না। আবিরও মনে মনে এটাই ভেবে নিয়েছিল তুলি রাহুলকে যদি ভালোবাসতো তাহলে এতদিনে হয়তো বলতো। তারপরেও তুলি যেহেতু সময় নিয়েছে তাই আবিরও কিছু বলছে না। এক মাস পরে গিয়ে রাহুল তুলিকে বলল, তুলি আজকে তোমার জানানোর কথা ছিল তুমি আমাকে ভালোবাসো কি না। তুলি একটু হেসে বলল, আর এক মাস পরে বলবো। কথাটা শুনে রাহুল একটু অবাক হয়ে বলল, তার মানে তুলি? তুলির উত্তর ছিল, মানেটা হলো এটাই, আর এক মাস পরে আমি আমার ডিসিশান জানাবো। কথাটা বলে তুলি সেখান থেকে চলে যায়। রাহুলকে আর কোনো কথা বলার সুযোগই সে দেয় না। তারপর রাহুল আবিরের কাছে গিয়ে সমস্তটা খুলে বলল। তবে আবির সেই কথার পরিপ্রেক্ষিতে অবশ্য কোনো কিছুই বলল না। আবিরকে চুপ করে থাকতে দেখে রাহুল বলল, কী রে শুনছিস আমি কি বলছি? আবির রাহুলের দিকে তাকিয়ে বলল, আমি শুনতে পাচ্ছি তুই যেটা বলছিস, কিন্তু এবার আমি যেটা বলছি সেটা একটু তুই মন দিয়ে শোন। 2 মাস পর আমাদের মাধ্যমিক পরীক্ষা, এখন পড়াশোনাটা ঠিক মতো কর, এ সমস্ত কিছু বাদ দে। আবিরের কথাগুলো শুনে রাহুল একটু চুপ হয়ে যায়। তারপর বলল, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমার মাথা থেকে তো এই সমস্ত কিছু চলে গেছিলো। যাই হোক তুই যতটুকু সময় নেওয়ার নিক, এবার আমার পড়াশোনার দিকে মন দিতে হবে। দেখতে দেখতে আরও একটা মাস কেটে যায়। সামনেই মাধ্যমিক পরীক্ষা। এক মাস পর রাহুল অবশ্য তুলিকে গিয়ে জিজ্ঞাসা করল, তুলি
আজকে কি কিছু বলবে? তুলি উত্তর দেয়, 1 মাস পরেই তো আমাদের মাধ্যমিক পরীক্ষা, পরীক্ষাটা হয়ে যাক, তারপর আমি তোমাকে শিওর বলবো। রাহুল আর আজকে তুলিকে কোনো কিছু নিয়ে জোর করলো না, কারণ সেও পড়াশুনো নিয়ে এখন ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। তবে আবিরকে গিয়ে সে সমস্তটাই খুলে বলল। আবির ওই কথাগুলোতে তেমন একটা গুরুত্ব দিল না, কারণ সবাই পড়াশুনো নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। তবে আবির মনে মনে এটাই ভাবলো, এবার যদি তুলি রাহুলকে না বলে তাহলে আবির রাহুলকে সমস্ত কিছু খুলে বলবে। দেখতে দেখতে পরীক্ষাটা শুরু হয়ে গেল। বলা যায় আজকে পরীক্ষার শেষ দিন। পরীক্ষা শেষে প্রত্যেক দিন রাহুল আর আবির একসঙ্গে বাড়িতে ফিরত। তবে আজকে রাহুল আবিরকে বলল, আবির, তুই বাড়িতে চলে যা, আমি একটু পরে আসছি। কথাটা শুনে আবির প্রশ্ন করলো, তুই কি কোথাও যাবি? রাহুল উত্তর দিল, না রে, কোথাও যাব না, আমার একটু কাজ আছে, আমি কাজটা সেরেই বাড়িতে আসছি, তুই যা। আবির আর কোনো কথাই বাড়ালো না, সে বাড়ির দিকে রওনা দিল। রাহুল এটাই ভাবছিল আজকে যে করেই হোক সে তুলির কাছ থেকে উত্তরটা জেনেই ছাড়বে। হঠাৎ করে রাহুলের চোখ যায় তুলির দিকে। তুলি তার বান্ধবীদের সঙ্গে বাড়িতে যাবে বলে বেরোচ্ছিল। সবার মাঝে থেকে রাহুল তুলির হাতটা ধরে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে। তারপর তুলি রাহুলকে বলে, এটা কি করছো রাহুল, হাতটা ছাড়ো। রাহুল তুলির হাতটা ছেড়ে দিয়ে বলে, আই অ্যাম সরি তুলি, আজকে তুমি আমাকে সত্যিটা বলবে। তুমি আসলে কি চাইছো, কেন এরকম করছো আমার সঙ্গে? তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে বলো, আর যদি নাই বা বাসো তাহলে সেটাও বলো। আমাকে এরকম ঘুরাচ্ছ কেন? তুলি, তুমি যদি আমাকে হ্যাঁ বলো তাহলে আমার ভালো লাগবে, আর তুমি যদি আমাকে না বলো তাহলে অবশ্যই আমার খারাপ লাগবে, কিন্তু তারপরেও আমি একটা দিকে তো যেতে পারবো। কিন্তু তুমি যেটা করছো সেটাতে আমাকে অনিশ্চয়তার ভিতরে থাকতে হচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না। ভাবনা চিন্তা করার তুমি অনেক টাইম নিয়েছো, আজকে তোমাকে হ্যাঁ বা না কিছু একটা বলতেই হবে। রাহুলের কথাগুলো শুনে তুলি রাহুলের দিকে তাকিয়ে তাকিয়ে শুধু মৃদুভাবে হাসছিল। রাহুল সেটা লক্ষ্য করে বলল, হাসছো কেন? আমি হাসার মতো কী বলেছি? তুলি উত্তর দেয়, না, তুমি হাসার মতো কিছুই বলনি, কিন্তু আমি এটা ভাবছিলাম যে যে ছেলেটা মেয়েদের সঙ্গে টাইম কাটাতে পারে, মেয়েদের সঙ্গে ফ্লার্ট করতে পারে, সেই ছেলেটা একটা মেয়ের মন পড়তে পারছে না। কথাটা শুনে রাহুল বলল, তার মানে? মানেটা হলো এটাই, তুমি এখনও পর্যন্ত আমার মনটা পড়তে পারলে না। আচ্ছা, একটা মেয়ে একটা ছেলেকে কখন ঘুরায় তুমি জানো রাহুল? যখন মেয়েটা ছেলেটাকে পছন্দ করে। ছেলেটাকে যদি মেয়েটার পছন্দ না হয় তাহলে তো সঙ্গে সঙ্গেই না বলে দেয়, এরকম ঘুরায় না। তাই বলছি, তুমি যদি আমাকে এখনও বুঝতে না পারো তাহলে তো সেটা আমার দোষ না। তুলির কথাগুলো শুনে রাহুল তুলির আরেকটু কাছে গিয়ে বলল, তার মানে সত্যি তুমি আমাকে ভালোবাসো তুলি? তুলির জবাব ছিল, জানি না, তবে তোমাকে আমার ভালো লাগে। রাহুল আস্তে আস্তে তুলির কাছে গিয়ে তার হাত দুটো ধরে বলল, এই হাত দুটো আমি কখনোই ছাড়বো না, আমার কাছে সারা জীবন যত্ন করে তোমায় রেখে দেব। এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরল। কেউ আর কোনো কথা বলছিল না। এভাবেই তারা কিছুক্ষণ ছিল। একটু পরে তুলি বলে উঠল, প্রথম আমার কাছে আবির তোমার প্রপোজালটা নিয়ে এসেছিল, ওকে জানাবে না? রাহুল উত্তর দিল, না, এভাবে ওকে জানাবো না। 2 দিন পর আবিরের বার্থডে আছে, সেদিন ওকে জানাবো, ও খুব খুশি হবে। আমরা দুজনই ওর জন্মদিনে গিয়ে ওকে সারপ্রাইজ দেব। তুলি কথাটা শুনে বলল, হ্যাঁ, এটা অবশ্য তুমি ঠিকই বলেছ। এরপর দুজন আরও কিছুক্ষণ নিজেদের মধ্যে গল্প করে। দুজন দুজনের কাছ থেকে ফোন নাম্বারটাও নেয়। একটু পরে রাহুল তুলিকে তার বাড়িতে পৌঁছে দিয়ে রাহুল নিজেও বাড়িতে যায়। আবিরের রাতটা অবশ্য আর 5টা রাতের মতোই কাটে। রাত্রে ঘুমানোর আগে আজকেও সে তুলির কথা ভেবেছিল। কাল সকালে সে একবার রাহুলদের বাড়িতে যাবে, তুলির সঙ্গে কোনো কথা হয়েছে কি না সেটাই জিজ্ঞাসা করার জন্য। পরীক্ষা তো শেষ হয়ে গেছে, তুলি তো পরীক্ষা শেষে জানাতে চেয়েছিল। এসব ভাবতে ভাবতে আবির ঘুমিয়ে পড়ে। আর অন্যদিকে রাহুল রাত্রেবেলায় তুলির সঙ্গে বেশ অনেকক্ষণ ধরে ফোনে কথা বলছিল। স্কুল লাইফটা তাদের কেমন কেটেছে, পরীক্ষা কেমন হয়েছে, এই সমস্ত কিছু নিয়েই তারা কথা বলছিল। পরের দিন সকালবেলায় আবির আর রাহুলদের বাড়ির দূরত্ব খুব একটা বেশি ছিল না, তাই আবির সকালবেলায় ব্রেকফাস্ট করে রাহুলদের বাড়িতে যায়। দুজন বসে বসে গল্প করছিল। তার মধ্যে আবির রাহুলকে বলল, তুলি যে তোকে পরীক্ষার পরে জানাতে চেয়েছিল, কিছু কি বলেছে? রাহুল অবশ্য আবিরকে মিথ্যে কথা বলতে চাইছিল না, কিন্তু তারপরেও সে এটাই ভেবেছিল জন্মদিনের দিনই আবিরকে সে সমস্তটা জানাবে, আর এজন্য বলল, না, ও বলেছে 2 দিন পর জানাবে। আবির আবারও বলল, সত্যি কি ও তোকে 2 দিন পর বলবে? তোকে তো এরকমভাবে বেশ কয়েকদিন ধরে ঘুরাচ্ছে। তখন রাহুল উত্তর দেয়,
না রে, এবার আমাকে প্রমিস করেছে সে দুদিন পরে অবশ্যই বলবে। কথাটা শুনে আবির বলল, তাহলে তো ভালোই। রাহুল আবারও আবিরকে বলে, আবির, সামনে তো তোর জন্মদিন, তুই তুলিকে ইনভাইট করিস। কথাটা শুনে আবির বলে, হ্যাঁ, এটা অবশ্য আমিও ভেবেছি। শুধু তুলিকে না, স্কুলের আরও কয়েকজন বন্ধুবান্ধবকে আমি বলতে চাই, কিন্তু তুলির তো কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই আমার কাছে, আর এখন স্কুলও বন্ধ। আচ্ছা, ওকে কি আমি বাড়িতে গিয়ে বলবো? রাহুল তখন বলে উঠল, না না, তোর ওকে বাড়িতে গিয়ে বলতে হবে না, আমার কাছে ওর ফোন নাম্বারটা আছে, আমি তোকে নাম্বারটা দিচ্ছি, তুই ওকে ফোন করে দিস। এরপর রাহুল তুলির নাম্বারটা আবিরকে দেয়। তারপর আরও কিছুক্ষণ দুজন বসে বসে গল্প করে আবির বাড়িতে চলে যায়। বিকেল ঠিক 4টে। আবির একা একা বসে বসে ছাদে টাইম কাটাচ্ছিল, আর ঠিক তখনই ভাবলো এবার তুলিকে একটা ফোন করা যাক। যেমন ভাবা ঠিক তেমনই কাজ। আবির তুলিকে ফোন করলো। ফোনের অপোজিট থেকে একটা কণ্ঠ ভেসে আসলো। হ্যালো, কে বলছেন? কণ্ঠটা শুনে আবির একটু থমকে যায়, কারণ একদিন এই কণ্ঠটাকেই সে আপন করে নিতে চেয়েছিল। তবে আজ রাহুলের বন্ধুত্বের খাতিরে সেটা অনিশ্চয়তার ভিতরে আছে। একটু পরে আবারও আওয়াজ হলো, হ্যালো, কে? কথা বলছেন না কেন? তখন আবির তার নীরবতা ভঙ্গ করে উত্তর দেয়, তুলি, আমি আবির বলছি। কেমন আছো? তোমার পরীক্ষা কেমন হয়েছে? কণ্ঠ শুনে তুলি অবশ্য বুঝতে পারল এটা আবির। তারপর সে উত্তর দিল, হ্যাঁ, আমি ভালো আছি, পরীক্ষাও ভালো হয়েছে। তবে তোমার পরীক্ষা কেমন হয়েছে সেটা জানতে চাইবো না, কারণ তুমি তো টপ রেজাল্ট করবে। কথাটা শুনে আবির একটু হাসলো। তারপর তার জন্মদিনের ইনভাইট করলো তুলিকে। তুলিও অবশ্য রাজি হয়ে যায় তার জন্মদিনে আসতে। এরপর দুজন আরও একটু সময় ফোনে কথা বলে। তারপর আবির তুলিকে বলল, তুলি, একটা কথা জিজ্ঞাসা করব, ঠিক উত্তর দেবে? হ্যাঁ, বলো না আবির, কী বলবে? তুলি, তুমি রাহুলকে কিছু বলছো না কেন? হ্যাঁ বা না কিছু তো ওকে বলতে পারো। কথাটা শুনে তুলি নিজের মতো করে একটু হাসলো, তবে সেটা আবিরকে বুঝতে না দিয়ে বলল, আগে আমি নিজে তো রিয়েলাইজ করি আমি ওকে ভালোবাসি কি না, তারপরে তো বলবো। ফোনে আর দুজন বেশিক্ষণ কথা বলে না, ফোনটা রেখে দেয়। দেখতে দেখতে দুটো দিন কেটে যায়। আজ আবিরের জন্মদিন। জন্মদিনের আয়োজনটা আবিরের বাড়ি থেকে বেশ ভালোভাবেই জমজমাট করেছে। সমস্ত কিছুর ভিতরে আবিরের সব থেকে বেশি ভালো লাগছিল এটা ভাবতে, আজ প্রথমবার তুলি তাদের বাড়িতে আসবে। প্রত্যেক বছরই আবিরের জন্মদিন হয়, তবে এত বড় করে হয় না, ঘরোয়াভাবে হয়। এবার মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, ছুটিও পড়ে গেছে, এজন্য জন্মদিনটাও বেশ বড় করে হচ্ছে। আগে একমাত্র রাহুল ছাড়া অন্য কোনো বন্ধুবান্ধবকে আবির বলতো না। এই প্রথমবার তার সব বন্ধুবান্ধবদের তার জন্মদিনে ইনভাইট করেছে। আবিরের চোখ দুটো অবশ্য অপেক্ষা করছিল শুধু তুলিকে দেখার জন্য। কিছুক্ষণ পর সেই অপেক্ষারও অবসান ঘটে। রাহুল আর তুলি একসঙ্গে আবিরদের বাড়িতে আসে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই মোটামুটি চলে এসেছে। জন্মদিনের পার্টিটাও খুব ভালোভাবেই হলো। কেক কাটা থেকে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। তুলিকেও খুব সুন্দর লাগছিল। বারবার আবিরের চোখ দুটো যেন শুধু তুলিকেই দেখছিল। আর এটা লক্ষ্য করলো আবিরের দিদি অর্পি। একদিনে তুলি আর রাহুলের মধ্যে যা যা হয়েছে সেই সমস্ত কিছুই আবির তার দিদিকে বলেছে। কিছুক্ষণ পর দিদি আবিরের কাছে গিয়ে বলল, আমি জানি তুই তুলিকে খুব ভালোবাসিস, কিন্তু ভাই এভাবে থাকা যায় না, এবার যে কোনো একটা ডিসিশানে আয়। দিদির কথার আর কোনো উত্তর দিল না আবির, কারণ সে নিজেও দোটানার ভিতরে আছে। তাই সে বুঝতে পারছিল না কি উত্তর দেবে। একটা সময় বাড়ির অতিথিরা সবাই চলে যায়, শুধু রাহুল আর তুলি সেখানে ছিল। দিদিসহ 4জন বসে গল্প করছিল। এক পর্যায়ে রাহুল বলল, আবির, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আবির জিজ্ঞাসা করলো, কি সারপ্রাইজ? রাহুল আবিরকে জড়িয়ে ধরে বলে, জানিস তো আবির, তুলি আমাকে হ্যাঁ বলেছে, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। কথাটা শুনে আবিরের মুখটা যেন এক মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল, চোখ দুটো জলে ভরে উঠল। আবির কোনো কথা বলতে পারছিল না। তার দিদি অবশ্য বুঝতে পারছিল আবিরের আসলে কেমন লাগছে। আবির রাহুলকে জড়িয়ে ধরেছিল বলে আবিরের চোখের জল রাহুল বা তুলি কেউ দেখতে পারেনি, তবে রাহুলকে ছেড়ে দিলে সবাই দেখতে পাবে। তাই আবির হঠাৎ করে বলে উঠল, আমার চোখে মনে হয় কিছু একটা গেছে, ভীষণ জ্বালা করছে। তবে তার দিদি সবটাই বুঝতে পেরেছিল, তাই তাড়াতাড়ি জল এনে আবিরের কাছে দিল। আবির চোখ দুটো বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে রাহুল আর তুলিকে বলল, কংগ্রাচুলেশন, সত্যি ভীষণ ভালো লাগলো যে তোরা একটা সম্পর্কে আছিস।
আর রাহুল যে এত তাড়াতাড়ি কোনো মেয়েকে ভালোবেসে ফেলবে সেটা আমিও ভাবতে পারিনি। এরপর রাহুলকে আবারও উদ্দেশ্য করে আবির বলল, খুব ভালো একটা মেয়ে পেয়েছিস, যত্ন করে তোর কাছে রেখে দিস। কিছুক্ষণ পর রাহুল আর তুলি সবার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। রাহুল প্রথমে তুলিকে তার বাড়িতে পৌঁছে দিয়ে সে নিজে বাড়ি চলে আসে। বাড়িতে এসে রাহুল আর তুলি বেশ কিছুক্ষণ ফোনে কথা বলে, আর অন্যদিকে আবির ভিতরে ভিতরে ভীষণ কষ্ট পাচ্ছিল। অর্পি অবশ্য সবটাই বুঝতে পারছিল, কিন্তু তার কিছু করার ছিল না। আবির তার রুমে শুয়ে শুয়ে একা একা অনেক কিছু ভাবছিল। আর কিছুক্ষণ পরে অর্পি তার কাছে গিয়ে বলে, খুব কষ্ট হচ্ছে তাই না আবির? হালকা করে আবির তার চোখের জলটা মুছে বলল, কষ্ট পাওয়ার কি আছে, এটা তো হওয়ারই ছিল। রাহুল তো আমায় বলেছিল যে সে তুলিকে ভালোবাসে। মাঝে মধ্যে হয়তো আমি উল্টোপাল্টা ভেবে নিয়েছিলাম, আর এখানে দোষটা তো আমারই। আমি তো সময়ের জন্য বসেছিলাম যে কখন আমার কাছে সময় আসবে আর কখন আমি তুলিকে ভালোবাসার কথা বলবো। যখন আমি বুঝতে পেরেছিলাম যে আমি তুলিকে ভালোবাসি, তখন যদি আমি ওকে বলে দিতাম তাহলে হয়তো আজকে এই পরিস্থিতিটা আমি পড়তাম না। জানিস তো দিদি, সবাই না একটা কথাই বলে যে সময়ের কাজটা নাকি সবসময় সময়ে করতে হয়, কিন্তু আমি তো সেটাই করতে পারিনি। যাই হোক, তুই এখন যা, আমায় একটু একা থাকতে দে, ভালো লাগছে না। অর্পি অবশ্য সবটাই বুঝতে পারছিল, কিন্তু তারপরেও সে আবিরকে বলল, ভাই, যা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে মন খারাপ করিস না। অর্পির কথাটা শুনে আবির একটা কষ্টের হাসি দিয়ে বলল, আমি জানি দিদি, যা হওয়ার হয়ে গেছে, কিন্তু খারাপ লাগাটাকে তো সঙ্গে সঙ্গে ভালো লাগায় পরিণত করা যায় না। যেদিন থেকে আমি তুলিকে ভালোবাসি সেদিন থেকে না ওকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। দুজন মিলে কি করব, কিভাবে ওকে আমি প্রপোজ করব, সমস্ত কিছু। শুধু প্রপোজ করার সময়টা আমি একটু দেরি করে ভেবে ফেলেছিলাম। তাই 1-2 দিনে তো আমি সমস্ত কিছু ভুলে যেতে পারবো না, সময়ের দরকার হবে। আর তুই আমাকে যত যাই এখন বোঝাস না কেন, আমি কোনো কিছু বোঝার পরিস্থিতিতে নেই। আমি নিজের মতো করে নিজে বুঝে নিতে চাই। কয়েকদিন হয়তো আমার খারাপ লাগবে, কিন্তু তারপরে আমি ঠিক হয়ে যাব। অনেক রাত হয়েছে রে, তুই এখন গিয়ে ঘুমিয়ে পড়। দিদি অবশ্য সমস্ত কিছুই বুঝতে পারছিল, তাই আর সে কোনো কথা বাড়ালো না, শুধু এটাই বলল, পারলে ঘুমিয়ে পড়িস। কথাটা বলে অর্পি আবিরের রুম থেকে বেরিয়ে যায়। আবির দরজাটা বন্ধ করে দিয়ে নিজের ওপর অনেকটা দোষ দিতে থাকে। কেন সে আগে তুলিকে কিছু বলেনি, কেন সে এতটা টাইম নিয়েছে, এসব প্রশ্নই নিজেকে করতে থাকে। কিছুক্ষণ নিজের মতো করে খুব কাঁদলো। সারা রাত অবশ্য আবির ঘুমাতে পারেনি। পরের দিন আবির সব সময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছিল, নিজেকে যেন সমস্ত কিছুর মাঝে ভুলিয়ে রাখতে চাইছিল। এটা যে খুব তাড়াতাড়ি সম্ভব না সেটা আবির জানতো। হঠাৎ করে বিকেলের দিকে আবিরের কাছে তুলির একটা ফোন আসে। প্রথমবার অবশ্য আবির তুলির ফোনটা রিসিভ করে না, রিং হতে হতে কেটে যায়। দ্বিতীয়বার যখন ফোনটা বাজলো তখন আবির ফোনটা রিসিভ না করে আর পারলো না। ফোনটা রিসিভ করেই বলল, হ্যাঁ তুলি, বলো, কিছু হয়েছে? তুলি উত্তর দিল, না আবির, আসলে তোমাদের বাড়ি থেকে এসে তো তোমার সঙ্গে আর কোনো কথা বলিনি, তাই ভাবলাম একটু ফোন করি। তুমি কি ব্যস্ত, কিছু করছো? আবির তখন উত্তর দেয়, হ্যাঁ, ওই বাবার সঙ্গে একটু কাজ করছিলাম। যাই হোক, তোমাদের দুজনের দিনগুলো কেমন কাটছে? তুলি তখন বলল, খুব ভালো কাটছে আবির, পড়াশোনার চাপ নেই তো, এজন্য ফোনে কথা বলাটা একটু বেশি হচ্ছে। আবির অবশ্য বেশিক্ষণ আর তুলির সঙ্গে কথা বলতে চাইছিল না, তাই সে বলল, তুলি, বাবা ডাকছে, পরে কথা বলি আমরা। হ্যাঁ আবির, ঠিক আছে, আমি রাখছি। কথাটা বলে ফোনটা কেটে দেয়। অন্যদিকে রাহুল আর তুলির দিনগুলো ভীষণ ভালোভাবে কাটছিল। দেখতে দেখতে বেশ কিছুদিন হয়ে গেল। ফোনে তারা বেশিরভাগ সময়ই কথা বলতো। লাস্ট তাদের দেখা হয়েছিল আবিরের জন্মদিনে। এর ভিতরে তারা আর দেখা করেনি। একদিন সন্ধ্যার সময় তারা ফোনে কথা বলছিল। হঠাৎ করেই রাহুল আর তুলির দুজনেরই ভীষণ ইচ্ছা হলো দেখা করতে। রাহুল ফোনটা কেটে দিয়ে বাইকটা বের করে চলল তুলির সঙ্গে দেখা করতে। রাস্তায় যেতে যেতে তুলির জন্য কিছু চকলেটও নেয়। রাহুল তুলিদের বাড়ির একটু কাছে গিয়ে তুলিকে ফোন করলো। তুলিও অপেক্ষা করছিল কখন রাহুল আসবে। রাহুলের ফোনটা পেয়েই সে তাড়াতাড়ি রাহুলের সঙ্গে দেখা করতে যায়। তারা কিছু গাছপালার ভিতরে দেখা করেছিল। তুলি রাহুলের সামনে যেতে না যেতেই রাহুল কোনো কথা না বলে তুলির হাতে চকলেটগুলো দেয়। দুজন দুজনের দিকে তাকিয়েছিল, নিজেদের অজান্তেই যেন দুজন দুজনকে জড়িয়ে ধরল। এভাবে কিছুক্ষণ থাকার পর রাহুল তুলির মুখটা উঠিয়ে তার মুখে গলায় সমস্ত জায়গায় আদর করতে থাকে। তুলিও রাহুলকে কোনো বাধা দিতে পারছিল না।
কিছুক্ষণ পর তুলি রাহুলকে শক্ত করে জড়িয়ে ধরল। আবেগের বশে তাদের মধ্যে এতটুকু হয়ে যায়। একটু পরে নিজেদেরকে তারা সরিয়ে নেয়। কেউ কোনো কথা বলতে পারছিল না। কিছুক্ষণ পর তুলি বলে উঠল, বেশিক্ষণ আমাদের এখানে থাকাটা ঠিক হবে না, কেউ দেখে ফেলবে। রাহুলও তখন বলল, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আগে তুমি যাও, তারপরে আমি যাচ্ছি। তুলি আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আর একটু পরে রাহুলও তার বাড়ি চলে আসে। দেখতে দেখতে তাদের রেজাল্টও বেরিয়ে যায়। আবির প্রত্যেক সাবজেক্টে 97%-এর উপরে নাম্বার পেয়েছে। রাহুলেরও রেজাল্ট ভীষণ ভালো হয়েছে। তুলিরও রেজাল্ট ভালো হয়েছে, তবে সেটা আবির বা রাহুলের মতো না। অবশ্য যে যার মতো করেই ভালো করেছে। এর ভিতরে রাহুল আর তুলির সম্পর্কটা বেশ ভালোভাবেই চলছে। আর আবিরও নিজেকে অনেকটাই সামলে নিয়েছে। একই সঙ্গে সবাই আবার 11-এ ভর্তি হয়েছে। ক্লাস শুরু হওয়ার ডেটও পড়ে গেছে। রাহুল আর তুলি ক্লাস শুরু হওয়ার অপেক্ষায় ছিল, যাতে করে তারা প্রত্যেক দিন দেখা করতে পারে। অপেক্ষা করতে করতে সে দিনটাও একদিন চলে আসে। আজ থেকে ক্লাস শুরু। স্বাভাবিকভাবে আজকে ক্লাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এরপর থেকে পুরো ক্লাস শুরু হয়ে যায়। রাহুল আর তুলি বেশিরভাগ সময়ই একসঙ্গে থাকতো। মাঝে মধ্যে সেখানে আবিরও থাকতো। তবে অবশ্য আবির খুব একটা বেশি তাদের সঙ্গে থাকতে না চাইলেও কিছু বলতে পারতো না। আস্তে আস্তে তিনজনের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হলো। আবির আর রাহুল যখন একসঙ্গে থাকতো তখন সেখানে তুলিও থাকতো। তিনজন যদি কখনো ক্লাসরুমে বসে গল্প দিত আর যদি সেখানে কেউ না থাকতো, তাহলে রাহুল আর তুলি খুব কাছাকাছি বসতো। হাত দুটো সবসময় তাদের ধরা থাকতো। মাঝে মাঝে কখনো হয়তো তুলিকে একটু জড়িয়ে ধরতো, কখনো হয়তো তুলিকে একটু আদর করত। আর এই সমস্ত কিছু হতো আবিরের চোখের সামনে। আবির বাড়ি থাকতে নিজেকে অনেকটা সামলে নিয়েছিল ঠিকই, কিন্তু চোখের সামনে এই সমস্ত কিছু দেখে তার কোথাও না কোথাও খারাপ লাগতো। অনেকবার খারাপ লাগাটাকে আবির কখনো পাত্তা দিতে চায়নি। আবার কখনো এই সমস্ত কিছু দেখে নিজের অজান্তেই তার চোখে জল চলে আসতো। না পারতো কাউকে কিছু বলতে, আর না পারতো নিজে কিছু সহ্য করতে। এভাবেই চলছিল দিনগুলো। দেখতে দেখতে একটা বছর চলে যায়। 11 থেকে 12-এও তারা উঠে গেছে। তবে 12-এ ওঠার রেজাল্টটা আবিরের খুব একটা বেশি ভালো হয়নি। যে ছেলেটা কখনো প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি, তার রেজাল্ট এবার 2-3 জনের পরে এসেছে। রাহুলের রেজাল্টও আবিরের থেকে ভালো হয়েছে। আবিরের রেজাল্ট দেখে তো সবাই অবাক, এমনকি শিক্ষকরাও। বাড়িতে মা বাবা বোন তারাও অবাক হয় এমন রেজাল্টের জন্য। বাবা মা আবিরের রেজাল্ট খারাপ হওয়ার কারণ জিজ্ঞাসা করলে আবির উত্তর দেয়, আসলে পড়াশোনায় আমি একটু ফাঁকি দিয়েছি, এজন্য এমন রেজাল্ট হয়েছে। তোমরা টেনশন করো না, এবার রেজাল্ট ভালো হবে। বাড়ি থেকে অবশ্য কেউ আর কিছু বলে না, সবাই আবিরের কথায় বিশ্বাস করে। কিন্তু দিদি গিয়ে একটা সময় আবিরকে বলে, আবির সত্যি করে বলতো, তোর রেজাল্ট কেন খারাপ হয়েছে? আবির অবশ্য তার দিদিকেও একই কথা বলে। দিদি আবার প্রশ্ন করে, তুই ঠিক বলছিস তো? হ্যাঁ দিদি, আমি ঠিকই বলছি। তাছাড়া আর কি কারণ হবে? পড়াশোনা আমি ঠিক মতো করিনি, তাই রেজাল্ট খারাপ হয়েছে। এটা তো স্বাভাবিক ব্যাপার। এবার থেকে আমি আবার ভালো করে পড়ব। দিদি আর কোনো প্রশ্ন না করে সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর তুলির জন্মদিন। রাহুল আবিরকে বলল, আবির, স্কুল যখন ছুটি হয়ে যাবে তখন আমরা তিনজন মিলে তুলির জন্মদিন পালন করব। আবির ও রাহুলের কথায় সম্মতি জানায়। মাঝে মধ্যে তিনজনের সময়টা বেশ ভালোভাবেই কাটে। তুলিও বন্ধু হিসেবে আবিরকে ভীষণ পছন্দ করে। সামনে তুলির জন্মদিন, তাই আবির ভাবছিল তুলিকে কি এমন গিফট দেওয়া যায়। একদিন আবির মার্কেটে যায়। ঘুরে ফিরে দেখছিল সে কি কিনবে তুলির জন্য। হঠাৎ করে তার চোখ একটা শোপিসের দোকানের দিকে যায়। সেখানে গিয়ে আবিরের একটা শোপিস খুব পছন্দ হয়। মাঝখানে একটা মেয়ে আর দুই সাইডে দুটো ছেলে। সেটাই কিনলো তুলির জন্য। জন্মদিনের দিন স্কুল ছুটির পর বিকেলবেলায় রাহুল আর আবির একটা রুম বেশ ভালো করে সাজালো। কেক কাটার পর সবাই সবাইকে খাইয়ে দিল। দুজন তুলিকে উইশও করলো। রাহুল তুলিকে কেক খাইয়ে উইশ করে তার মুখে আদর করে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। এটা দেখার পর আবিরের নিজের অজান্তেই হালকা জল এসে জমা হয় চোখের কোণে। আবির অবশ্য সেখানে আর বেশিক্ষণ থাকতে চাইছিল না, তাই সে তুলিকে বলল, তুলি, তোমার জন্য একটা গিফট আছে। গিফটটা র্যাপিং পেপার দিয়ে মোড়ানো ছিল। তারপরও আবির বলল, গিফটটা খোলো। তুলি গিফটটা খুলে দেখে খুব সুন্দর একটা মেয়ে আর তার দুই সাইডে দুটো ছেলের একটা শোপিস। আবির বলল, গিফটটা খুব যত্ন করে রেখে দিও তুলি। মাঝখানে মিষ্টি মেয়েটা তুমি, আর তার দুই সাইডে দুটো ছেলেকে দেখতে পাচ্ছ। একটা ছেলেকে আমায় মনে করো আর অন্য ছেলেটাকে রাহুল। এখন আমরা পড়াশুনো করছি, তাই আমাদের প্রত্যেক দিন দেখা হচ্ছে,
কালকে যখন আমরা কর্মব্যস্ততায় ঢুকে যাব তখন হয়তো আমাদের এইভাবে আর দেখা হবে না। কে কোথায় থাকবো কেউ জানে না। হ্যাঁ, তোমরা দুজন অবশ্যই একসঙ্গে থাকবে, কিন্তু আমি আমার কথা বলছি। প্রত্যেক দিন দেখা করা, গল্প করা, আড্ডা দেওয়া, এই সমস্ত কিছু হয়তো বা হবে না। সময়টাকেও আমরা ধরে রাখতে পারবো না, কিন্তু এই সময়ের স্মৃতি হিসেবে এই গিফটটা তুমি তোমার কাছে খুব যত্ন করে রেখে দিও। আজকে আমি আসছি। রাহুল তখন বলল, আর একটু সময় থাক না, তাহলে আমরা দুজন একসঙ্গে বাড়িতে যেতে পারবো। আবির স্কুলের ব্যাগটা কাঁধে নিতে নিতে বলল, না রে, এখন তোরা নিজেরা নিজেদের মতো করে একটু সময় কাটা। বাড়িতে আমার একটু কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। কথাটা বলে আবির সেখান থেকে বেরিয়ে যায়। আজকে আবির একা একা বাড়িতে যাচ্ছিল, তাই এটাই ভাবছিল রাহুল আর তুলি হয়তো এখন নিজেদের মতো করে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছে। এরকম আরও অনেক কিছু ভাবছিল, আর আবির নিজেকে খুব অসহায় মনে করছিল। এরকমভাবেই সে বাড়িতে যায়, আর দূরে দাঁড়িয়ে তার দিদি দেখলো আজকে আবিরকে আবারও একটু অন্যরকম লাগছে। তবে সে আজকে আর আবিরের কাছে যায়নি, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়েই সে আবিরকে দেখছিল। অন্যদিকে তুলি আবিরের কথাগুলো শুনে সে যেন একটু ইমোশনাল ফিল করলো। রাহুল জিনিসটা লক্ষ্য করে তুলিকে বলল, কি হয়েছে, মুখটা এমন মলিন লাগছে কেন? তুলি উত্তর দিল, জানি না রাহুল, কেন জানি না আবিরের কথাগুলো খুব মনে পড়ছে। রাহুল অবশ্য সেটা নিয়ে আর কোনো কিছুই বলল না। একটু পরে সে তুলিকে তার বাড়িতে পৌঁছে দিয়ে নিজেও বাড়িতে চলে যায়। অন্যদিকে আবিরের এরকম অবস্থা দেখে একদমই ভালো লাগছিল না তার দিদির। আগে আবির তার দিদির সঙ্গে ভালো লাগা খারাপ লাগা সমস্ত কিছু শেয়ার করলেও এখন সে তেমন কোনো কিছুই শেয়ার করে না, কেমন যেন চুপচাপ হয়ে গেছে। দিদি মনে মনে এটাই ভাবলো, দেখতে দেখতে ভাইটা আমার অনেক বড় হয়ে গেছে। অর্পি জানে আবিরকে জিজ্ঞাসা করলে সে হয়তো কিছুই বলবে না, তারপরেও সে আবিরকে গিয়ে বলল, ভাই, তোর কি কিছু হয়েছে? আবিরের উত্তর ছিল, না রে, কিছু হয়নি, এমনি টায়ার্ড লাগছে। রাতের বেলায় আবির পড়তে বসে, তবে খুব একটা বেশি সে পড়তে পারলো না। অবশ্য শুধু আজকে না, বেশ কয়েক মাস ধরেই সে পড়াশোনাতে খুব একটা বেশি মন দিতে পারছে না। আবির জানে বাস্তবে রাহুল আর তুলি প্রেম করছে। এটা নিয়ে সে নিজেকে অনেকটা সামলে নিয়েছিল ঠিকই, কিন্তু আবিরের চোখের সামনে যখন দুজন একটু হাত ধরে থাকে, কাছাকাছি থাকে, একটু জড়িয়ে ধরে থাকে, এগুলো যেন আবির মেনে নিতে পারছে না। আবির যখন একা থাকে তখন এই সমস্ত কিছু আবিরের বেশি করে মনে পড়ে, আর তার ভীষণ খারাপও লাগে। প্রত্যেকটা দিন যেন সে নিজের সঙ্গে নিজেই যুদ্ধ করছে। যখন খারাপ লাগে তখন সে নিজেকে অনেক কিছু বোঝায়, হয়তো সেই মুহূর্তে সে অনেক কিছু বুঝতেও পারে, কিন্তু পরের দিন স্কুলে গিয়ে আবার যখন তাদেরকে একসঙ্গে দেখে তখন নিজেকে বোঝানোটা যেন একদমই বৃথা মনে হয়। এতে তার পড়াশুনোরও ভীষণ ক্ষতি হচ্ছে। মাসখানেক পরেই স্কুলে আবার একটা পরীক্ষা হয়, সেখানেও আবিরের রেজাল্ট খুব একটা বেশি ভালো হয়নি। এবার বাড়ির লোকজনও যেন একটু চিন্তায় পড়ে যায়। ছেলে বড় হচ্ছে, আবার খারাপ পথে যাচ্ছে না তো। এবার বাবা মা তাকে অনেক কিছু বোঝালো, তবে আবির আজকে চুপই ছিল। সেও বুঝতে পারছে যেটা হচ্ছে সেটা একদমই ঠিক হচ্ছে না। তার নিজেরও ভীষণ খারাপ লাগছে বারবার এরকম রেজাল্টের জন্য। সে রুমে একা একা বসেছিল। কিছুক্ষণ পর দিদি তার কাছে গিয়ে বলে, সামনে তোর উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাঝে যে দুটো পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাগুলো হয়তো তোর ভবিষ্যতের জন্য কাজে লাগবে না, কিন্তু সামনে যে পরীক্ষাটা আছে সেটা তো ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি জানি না তোর কি হয়েছে, আগে তুই আমার সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতিস, কিন্তু এখন তো তুই আমার সঙ্গে কিছুই বলিস না। তারপরেও আমি তোকে জিজ্ঞাসা করছি, আগের মতো তুই অতটা হাসি খুশিও থাকিস না। তোর কি কিছু হয়েছে, বা পড়াশোনায় কি কোনো সমস্যা হচ্ছে? যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা বল, কোথায় কি সমস্যা হচ্ছে? এখনও সময় আছে আবির, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার। কিন্তু এরপরে আর সময় থাকবে না, আর সময়ের সঙ্গে কাজ না করলে যে ভবিষ্যতে কতটা কষ্ট পেতে হয় সেটা তুই কিন্তু খুব ভালো করেই জানিস। তুলির কথাটা অন্তত একটাবার ভেবে দেখ, সময়ে বলতে পারিসনি বলে সেটা নিয়ে তুই এখনও আফসোস করিস। তবে আমি সেটা নিয়ে বেশি কিছু বলতে চাইছি না, কারণ সেটার থেকে বেশি গুরুত্ব হচ্ছে পড়াশুনো। তাই আমি চাই না উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে তুই কোনো আফসোস করিস। আবির একটু চুপ করে থেকে তারপর বলল, আমি সবটা বুঝতে পারছি দিদি, আর আমি কথাও দিচ্ছি এবার আমার রেজাল্ট আর খারাপ হবে না। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও আমি ভালো রেজাল্ট করে দেখাবো। আর একটাবার অন্তত আমাকে বিশ্বাস কর। আমি জানি এরপরে আমার কাছে আর কোনো সময় থাকবে না, তাই এই সময়টাকে আমি নষ্ট করব না। কথাটা শুনে তার দিদি খুব খুশি হলো। তারপর অর্পি রুম থেকে চলে যাচ্ছিল, হঠাৎ করে আবার বলে উঠল, আবির, একটা কথা জিজ্ঞাসা করব, ঠিক উত্তর দিবি? হ্যাঁ, কর। তখন তার দিদি বলল, রাহুল আর তুলির মধ্যে একটা সম্পর্ক আছে, আর তোরা সবাই একসঙ্গেই পড়াশুনো করিস।
তোর কি ওদেরকে একসঙ্গে দেখে খারাপ লাগে? আর এজন্যই কি পড়াশুনোর ক্ষতি হচ্ছে? কথাটা শুনে আবির কোনো উত্তর দিল না, শুধু আস্তে আস্তে তার মুখটা ঘুরিয়ে নিল। দিদির অবশ্য আর বুঝতে বাকি থাকলো না আসল কারণটা। এরপর অর্পি রুম থেকে বেরিয়ে যায়। দিদি রুম থেকে বেরিয়ে যেতেই প্রত্যেক দিনের মতো আজও আবির নিজেকে অনেক কিছু বোঝালো, তবে আজকে নিজেকে বোঝাতে বেশ অনেকটাই টাইম নিল। আর এই ডিসিশনে পৌঁছালো ওদের সঙ্গে অবশ্যই একটা ভালো সম্পর্ক থাকবে, তবে মেলামেশাটা একটু কমিয়ে দিতে হবে। এটা অবশ্য আবিরের জন্য ভালো হবে। পরের দিন রাহুল আর আবির একসঙ্গে স্কুলে যায় ঠিকই, তবে রাহুল আর তুলি এক জায়গায় হওয়ার সঙ্গে সঙ্গে আবির সেখান থেকে সরে যায়। প্রায় এক সপ্তাহ হয়ে গেল আবির নিজেকে রাহুল আর তুলির কাছ থেকে একটু সরিয়ে রেখেছে। হ্যাঁ, মাঝে মধ্যে অবশ্যই তাদের সঙ্গে মেলামেশা করছে, তবে আগের মতো অতটা না। বেশিরভাগ সময়ই আবিরের সামনে একটা বই থাকে। তুলি যখন একা আবিরের সঙ্গে কথা বলতে আসে, তখন তুলির একটা দুটো প্রশ্নের উত্তর দিয়ে আবার সে বইয়ের দিকে তাকায়। এমনটা অবশ্য না যে আবিরের সামনে বই থাকে বলে সে সবসময় বই পড়ে। তুলি যখন আবিরের সঙ্গে কথা বলতে আসে তখন আবিরের খুব ভালো লাগে, তবে সেই ভালো লাগাটাকে আর বাড়তে দিতে চায় না। তুলিকেও কিছু বলতে পারে না, তাই দুই একটা কথা বলে বইয়ের দিকে তাকায়, যাতে করে তুলি সেখান থেকে চলে যায়। আর তাছাড়াও রাহুল বা তুলি যদি ওদের সঙ্গে গল্প দিতে ডাকে, তাহলে আবির বই পড়ার বাহানাতে তাদেরকে না করতে পারে। আবির মাঝে মধ্যেই বই পড়ে, আবার মাঝে মধ্যে বইটা সামনে রাখে শো দেখানোর জন্য। রাহুল বা তুলিকে না বলতে আবিরেরও খারাপ লাগে, তবে আবির জানে হয়তো কয়েকটা দিন খারাপ লাগবে, তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কয়েকদিন পর রাহুল আর তুলি আবিরকে এসে জিজ্ঞাসা করলো, আবির, তোর কি কিছু হয়েছে? আমাদের সঙ্গে আগের মতো সেরকম মেলামেশা করছিস না তো? আমরা কি কোনো ভুল করেছি? তোকে খুব মিস করছি আবির, কি হয়েছে বল না। আবির তখন বলল, এসব কি বলছিস রাহুল? বন্ধুত্বের মাঝে আবার কিসের ভুল বোঝাবুঝি? তুই খুব ভালো করেই জানিস যে দুবার আমার রেজাল্ট খারাপ হয়েছে। আমি চাইছি না যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আমার খারাপ হোক। পড়াশোনায় অনেক ফাঁকি দিয়েছি, আর এই কটা দিন আমি একটু ভালোভাবে পড়তে চাই। তাই তোদের সঙ্গে হয়তো একটু কম সময় কাটানো হচ্ছে, আর কিছু না রে। রাহুল আর তুলি অবশ্য জানে আবিরের রেজাল্ট খারাপ হয়েছে, আর এজন্যই আবিরের কথাগুলোকে তারা সত্যি মনে করেছে। তারপরেও তুলি বলল, আবির, এ কদিন ধরে আমরা তিনজন ভীষণ মজা করেছি, তো এজন্য তোমায় সত্যি খুব মিস করছি। কথাটা শুনে আবিরও বলল, আমিও তোমাদের খুব মিস করছি। তারা আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর রাহুল আবিরদের বাড়িতে গেল আবিরের কাছ থেকে কিছু নোটস নেওয়ার জন্য। নোটসগুলো নিয়ে যখন রাহুল বাড়ির দিকে যাচ্ছিল, তখন আবিরের দিদি আবিরকে লুকিয়ে রাহুলের সঙ্গে দেখা করে বলল, রাহুল, আমি তোর আর তুলির সঙ্গে একটু দেখা করে কথা বলতে চাই। কবে, কখন, কোথায় দেখা করব তুই বলিস, তবে সেটা যেন আবির জানতে না পারে। তুই যদি চাস তাহলে আমরা স্কুল শুরু হওয়ার আগে স্কুলেও দেখা করতে পারি। কথাটা শুনে রাহুল বলল, কিছু কি হয়েছে দিদি? দিদি তখন উত্তর দেয়, তেমন কিছু না, দেখা হলেই বলবো। রাহুল তখন বলল, আচ্ছা ঠিক আছে, কালকে আমরা দেখা করি। স্কুল শুরু হওয়ার আগে আমরা স্কুলে যাব, তুমিও চলে এসো। এই সিদ্ধান্তই নেওয়া হলো, কালকেই তারা দেখা করবে। পরের দিন সকালবেলায় তারা একটা জায়গায় দেখা করলো, তবে সেটা স্কুল না, স্কুল থেকে আর একটু সরে গিয়ে। তিনজন এক জায়গায় বসেছিল। তারপর অর্পি বলল, আমি জানি তোমরা দুজন দুজনকে খুব ভালোবাসো। এটা নিয়ে অবশ্য আমার কথা বলাটা ঠিক না। রাহুলের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে আমি কিছুই বলতাম না। যেহেতু আবিরের বন্ধু রাহুল আছে, তাই কথাগুলো বলছি। আচ্ছা, তোমাদের মনে কি একটাবারের জন্য প্রশ্ন এসেছে যে আবির এত ভালো স্টুডেন্টস, তারপরেও এর রেজাল্ট কেন বারবার খারাপ হচ্ছে? কথাটা শুনে রাহুল বলল, হ্যাঁ দিদি, আমি ওকে প্রশ্ন করেছিলাম। আবির বলল, পড়াশুনোটা ঠিকঠাক মতো করিনি তো, এজন্য। দিদি বলল, আচ্ছা, তোমাদের মনে কি একটাবারের জন্য প্রশ্ন এসেছে যে আবির এত ভালো স্টুডেন্ট, তারপরেও কেন বারবার তার রেজাল্ট খারাপ হচ্ছে? কথাটা শুনে রাহুল বলল, হ্যাঁ দিদি, আমি আবিরকে প্রশ্ন করেছিলাম। আবির বলল, পড়াশোনাটা ঠিকঠাক মতো করিনি, তাই রেজাল্ট খারাপ হয়েছে। দিদি তারপর বলল, এটা অবশ্য ঠিক, তবে আজকে আরও একটা সত্য আমি তোমাদেরকে বলতে চাই। সত্যি কথা বলতে এটা আমি কখনো তোমাদেরকে বলতে চাইনি, তারপরেও আজকে আমি বাধ্য হয়ে বলছি, কারণ কয়েক মাস পর তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর রাহুল যেহেতু আবিরের বন্ধু, তাই বলা যায় আমি একটা দাবি নিয়ে এখানে এসেছি। অর্পির কথাগুলো শুনে রাহুল একটু অবাক হয়ে বলল, দাবি? এমন কথা কেন বলছো দিদি, কি হয়েছে? তখন অর্পি বলল, আসলে আবির তুলিকে ক্লাস 9 থেকে পছন্দ করে, ভেবেছিল মাধ্যমিক পরীক্ষার পর ওকে প্রপোজ করবে। অর্পি আবারও রাহুলকে উদ্দেশ্য করে বলল,
তুই যেমন জানতিস না আবির তুলিকে পছন্দ করে, তেমন আবিরও জানতো না যে তুই তুলিকে পছন্দ করিস। প্রথম যেদিন তুই তুলির কথা আবিরকে বলেছিলিস তখন আবিরের ভীষণ খারাপ লেগেছিল। অবশ্য খারাপ লাগাটা স্বাভাবিক ছিল, যেহেতু আবির আর তুই খুব ভালো বন্ধু, এজন্য আবির আর এ সমস্ত কিছু নিয়ে কোনো কথা বলেনি। তোর জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে তুলিকে গিয়ে হয়তো আবির নিজেই প্রপোজ করতো। যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে, সেটা নিয়ে কথা বলে তো কোনো লাভ নেই। বর্তমানে তোরা দুজন একটা সম্পর্কে আছিস, আর 11 থেকে এই সম্পর্কটা আবির নিজের চোখের সামনে দেখছে। বিশ্বাস কর, নিজেকে অনেকটা সে সামলে নিয়েছিল, কিন্তু তোদের দুজনকে একসঙ্গে দেখার পর না ওর খুব খারাপ লাগে, যেটার প্রভাব ওর পড়াশুনোতে পড়ছে। কথাগুলো শুনে রাহুল আর তুলি দুজনই অবাক হয়ে যায়। রাহুল ভাবছিল আবির তুলিকে ভালোবাসে আর আমি কিছুই জানি না, উল্টে ওকে দিয়ে আমি তুলিকে প্রপোজ করিয়েছি। আর অন্যদিকে তুলি ভাবছিল ক্লাস 9 থেকে আবির আমাকে ভালোবাসে। আমি আর রাহুল আবিরের সামনে বসে বসে কত কথাই না বলেছি, আর আবির সেগুলো চোখের সামনে দেখেছে। ভিতরে ভিতরে ও অনেকটা কষ্ট পেয়েছে, কিন্তু কখনো কিছুই বলেনি। দুজন দুজনের মতো করে অনেক কিছু ভাবছিল, কিন্তু কেউ কোনো কথা বলছিল না। হঠাৎ করে অর্পি বলে উঠল, আমি তোমাদের দুজনের কাছে একটা আবদার নিয়ে এসেছি, প্লিজ রাখবে? কথাটা শুনে তুলি বলল, হ্যাঁ দিদি, বলো না কী কথা। অর্পি তখন বলে, আমি চাই তোমরা দুজন খুব ভালো থাকো, মাত্র তো কয়েকটা দিনের ব্যাপার। স্কুলে এসে দুজন প্লিজ আবিরের সামনে একটু আলাদা আলাদাভাবে থেকো, আর এসব কথা যে আমি তোমাদেরকে জানিয়েছি এটা যেন আবির জানতে না পারে। তুলি তখন উত্তর দিল, তুমি একদম চিন্তা করো না দিদি, আবির কিছুই জানতে পারবে না, আর এটাও চাইবো না কখনো আবিরের পড়াশুনোর কোনো ক্ষতি হোক। এরপর দিদি ভালো থেকো বলে সেখান থেকে চলে যায়। অর্পি সেখান থেকে চলে যেতেই রাহুল তুলিকে বলল, চলো ক্লাসের দিকে যাওয়া যাক। তুলি রাহুলকে বলে, আচ্ছা তুমি কি এসব নিয়ে কিছু ভাবছো? রাহুল একটু চুপ করে থেকে উত্তর দেয়, ভাবনা চিন্তা করার কি আছে, যেটা বলেছে সেটাই করি, দেখা যাক কি হয়। তবে তোমায় একটা রিকোয়েস্ট করছি তুলি, তুমি আবিরের সঙ্গে বেশি কথা বলো না, চলো এবার ক্লাসের দিকে যাই। রাহুলের কথাটা শুনে তুলির একটু হলেও খারাপ লাগলো, কারণ এ কদিনে আবিরের সঙ্গে তারও খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হয়েছে। যেদিন থেকে আবির তুলি আর রাহুলের সঙ্গে মেলামেশাটা কমিয়ে দিয়েছে, সেদিন থেকে তুলি একটু হলেও আবিরকে যেন মিস করছিল। দুজন ক্লাসরুমে গিয়ে দেখে আবির ক্লাসে বসে আছে। রাহুল আস্তে আস্তে আবিরের পাশে গিয়ে বসলো, আর তুলি কিছুক্ষণ আবিরের দিকে তাকিয়ে থেকে তারপর সে নিজের জায়গায় গিয়ে বসে। অবশ্য এ কদিনে আবির নিজেকে অনেকটা সামলে নিয়েছে, সে আগের মতো পড়াশোনাতেও মনোযোগী হয়েছে। আবির আর রাহুল এক জায়গায় বসেছিল ঠিকই, তবে আজকে যেন তাদের মধ্যে প্রয়োজন ছাড়া তেমন কোনো কথা হচ্ছিল না। আবির রাহুল আর তুলির সঙ্গে মেলামেশাটা কমিয়ে দিয়ে সে আগের লাইফে আস্তে আস্তে ফিরছে। তুলিকে দেখে এখনও পর্যন্ত আবিরের একটু হলেও খারাপ লাগে। আবির অবশ্য এটা জানে তুলি যতদিন তার চোখের সামনে থাকবে ততদিন তার এই খারাপ লাগাটা থেকেই যাবে, তাই এটাকে সে এখন মেনে নিয়েছে। ছুটির পর যে যার বাড়িতে চলে যায়। রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর তুলি তার রুমে বসে বসে আবিরের দেওয়া শোপিসটা দেখছিল, আর একা একা এটাই বলছিল, এতদিন তুমি আমার জন্য এত কষ্ট পেয়েছো যে পড়াশোনাতেও মন দিতে পারোনি। এত ভালোবাসো তুমি আমাকে। যেদিন থেকে তুমি আমাদের সঙ্গে মেলামেশাটা কমিয়ে দিয়েছো সেদিন থেকে আমি অবশ্যই তোমাকে মিস করছি, অবশ্য সেটা বন্ধুত্বের খাতিরে। তুলি আজকে বুঝতে পেরেছে আবিরের জন্মদিনে রাহুল আবিরকে জড়িয়ে ধরে তাদের ভালোবাসার কথা বলেছিল বলেই আবিরের চোখে জল চলে এসেছিল, কিন্তু আবির বলেছিল তার চোখে কিছু একটা গেছে। এরকম আরও অনেক কিছু আবিরের সম্পর্কে তুলির মনে পড়ছে, আর কোথাও না কোথাও আজকে তুলিরও খুব খারাপ লাগছে। আর অন্যদিকে রাহুলের আবিরের জন্য খারাপ লাগছিল ঠিকই, তবে সেই সঙ্গে সঙ্গে একটু জেলাস ফিলও করছিল। পরের দিন আবির আগে আগে ক্লাসে চলে যায়। রাহুলের যেতে আজকে একটু দেরি হবে। ক্লাসে গিয়ে আবির বসেছিল, আর সেখানে একটু পরে তুলি গিয়ে আবিরকে বলল, আবির, ভাবছি তোমার সঙ্গে একটু গল্প করি। আবির তখন বলল, ঠিক আছে করো। তুলি বলল, আচ্ছা আবির, তুমি কারোর সঙ্গে প্রেম করো না? আবিরের উত্তর ছিল, আমি যদি প্রেম করতাম তাহলে তো অবশ্যই তোমাদের জানাতাম। তুলি আবার বলল, ঠিক আছে মানছি তুমি প্রেম করো না, কিন্তু তোমার কাউকে পছন্দ হয় না? কথাটা শুনে প্রথমে আবির তুলির দিকে তাকালো, তারপর আস্তে আস্তে চোখ দুটো নামিয়ে নিয়ে বলল, হ্যাঁ হয়। তুলি অবশ্য সবটাই জানতো, তারপরেও আবির যখন তুলির দিকে তাকালো আর সেই তাকানোর স্টাইলটা দেখে তুলিরও যেন কোথাও না কোথাও একটু ভালো লাগলো।
তুলি আবারও আবিরকে জিজ্ঞাসা করলো, কে সে? আবির বলে, তুলি, এটা নিয়ে আমি কাউকে কিছু বলতে চাইছি না, ব্যক্তিগত রাখতে চাই, সরি। কথাগুলো শুনে তুলি একটু নরম কণ্ঠে বলে উঠল, আবির, আজও কি তুমি তাকে ভালোবাসো? আবির উত্তর দিল, জানি না। এরপর আবির কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুলি, আমরা অন্য কিছু নিয়ে কথা বলি, এটা বাদ দিতে পারি। তুলি প্রসঙ্গটা চেঞ্জ করে বলল, তোমার পড়াশোনা কেমন চলছে আবির? আবির বলে, হ্যাঁ ভালোই চলছে। এতক্ষণে রাহুলও চলে এসছে। রাহুল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তুলি আর আবির অনেকক্ষণ ধরেই কথা বলছে। কিছুক্ষণ পরে রাহুল তুলিকে ডাক দেয়। তখন আবির বলে, তুলি, রাহুল চলে এসছে, তোমায় ডাকছে। তুলি তখন বলল, ঠিক আছে, আমি আসছি। কথাটা বলে সেখান থেকে তুলি চলে যায়। এরপর রাহুল তুলিকে নিয়ে একটা ফাঁকা জায়গায় গিয়ে বলে, তুলি, আমি তোমাকে কালকেই বলেছিলাম আবিরের সঙ্গে বেশি কথা বলো না, আর আজকেই তুমি ওর সঙ্গে গিয়ে অনেকক্ষণ ধরে কথা বলছো। আমার কথার কোনো দাম নেই তোমার কাছে, তাই না? রাহুলকে এরকম রেগে কথা বলতে দেখে তুলি বলে, রাহুল, তুমি এরকম কেন করছো? আজকে হয়তো আমরা জানি যে আবির আমাকে ভালোবাসে, তাই তুমি আমাকে বলছো বেশিক্ষণ ধরে কথা বলো না, কিন্তু এর আগে তো আমরা বন্ধুত্বের খাতিরে ওর সঙ্গে অনেকক্ষণ ধরেই কথা বলেছি। আজকে আমরা একটা জিনিস জানতে পেরেছি বলে ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দেব? আর ও তো তোমার বন্ধু রাহুল, ও তো তোমার কাছ থেকে আমায় নিতেও চাইছে না। যদি চাইতো তাহলে এতদিন ধরে একা একা কষ্ট পেত না। একটু বোঝার চেষ্টা করো রাহুল। রাহুল তখন বলে উঠল, আমি সবটাই বুঝতে পারছি তুলি, ও আমার বন্ধু, আর ওকে আমি খুব ভালো করেই জানি। আমি এটাও জানি ও খুব ভালো একটা ছেলে, কিন্তু তারপরেও আমি চাইছি না তুমি ওর সঙ্গে বেশি কথা বলো। আর এরও একটা কারণ আছে। প্রথম কারণ, তুমি নিজেও দেখেছো আবির আমাদেরকে একসঙ্গে দেখলে ওর খুব খারাপ লাগে, বা তুমি আবিরের সঙ্গে বেশিক্ষণ কথা বললেও ওর খারাপ লাগে। আর এই বন্ধুত্বের জায়গা থেকে বলছি, ওর সঙ্গে বেশি কথা বলো না। আর দ্বিতীয় কারণ, আমি আমার জায়গা থেকে বলছি, ওর সঙ্গে কথা বললে আমার জেলাস ফিল হচ্ছে, বলতে পারো কোথাও না কোথাও একটু রাগও হচ্ছে। তাই বলছি, সব দিক থেকেই ভালোভাবে আবিরের সঙ্গে যদি তুমি তেমন একটা কথা না বলো। হ্যাঁ, প্রয়োজনে তুমি অবশ্যই ওর সঙ্গে কথা বলতে পারো, সেটা নিয়ে আমি কিছু বলছি না। হয়তো আমাকে তোমার খারাপ মনে হতে পারে তুলি, কিন্তু আমি একটা কথাই বলতে পারি, ভালোবাসার জিনিসটাই না এরকম। খারাপ লাগা, ভালো লাগা, জেলাস ফিল করা, এগুলো ইচ্ছে করে আনা যায় না তুলি, মন থেকেই চলে আসে। তাই বলছি, আমি খারাপ ছেলে না, আর আমি তোমাকে খুব ভালোবাসি। সেজন্যই হয়তো বা। কথাটা শেষ না করেই রাহুল সেখান থেকে চলে যায়। রাহুল এসব কথা কেন বলেছে এটা তুলি বেশ ভালোভাবেই বুঝতে পারছে, কিন্তু তুলি এটা বুঝতে পারছে না তার কেন আবির আর রাহুল দুজনের জন্যই খারাপ লাগছে। একটু পরে তুলি রাহুলের কাছে গিয়ে বলে, রাহুল, আমি জানি তুমি এসব কথা কেন বলেছ। আজকে আমি আবিরের সঙ্গে কথা বলেছি বলে তোমার খারাপ লাগছে, তবে একটা জিনিস একটু ভেবে দেখো তো, এতদিন ধরে আবিরের ঠিক কতটা খারাপ লেগেছে। তখন রাহুল একটু অতিষ্ঠ হয়ে বলে, আমি মানছি আবির কষ্ট পেয়েছে, কিন্তু এতে আমার দোষটা কোথায়? আমি কি জানতাম সে তোমাকে ভালোবাসে? আর আমি যদি জানতাম সে তোমাকে ভালোবাসে তাহলে এই সম্পর্কটায় আমি এগোতাম না। যাই হোক তুলি, এসব বাদ দাও। আমি এই প্রসঙ্গে কোনো কথা বলতে চাইছি না। এসব মনে পড়লে বা এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে আমার সত্যি ভালো লাগছে না। আমি চাই না ওর পড়াশোনাটা ক্ষতি হোক, তাই ওর সামনে আমরা একসঙ্গে থাকবো না। ছুটির পর ও বাড়ি চলে গেলে তারপর আমরা কিছুক্ষণ কথা বলে আমরাও বাড়িতে চলে যাব। আর হ্যাঁ, আজ পর্যন্ত আমি তোমাকে কখনো কোনো কিছু বারণ করিনি। এই প্রথমবার একটা জিনিস বারণ করেছি, যে আবিরের সঙ্গে বেশি কথা বলো না। শোনা না শোনাটা তোমার ব্যাপার। এসব নিয়ে তুলে আমার আর বেশি কথা বলতে ইচ্ছে হচ্ছে না। চল এবার ক্লাসের দিকে যাই। তারপর দুজন ক্লাসের দিকে চলে যায়। এভাবেই দিনগুলো কাটছিল। আবিরের সামনে তারা দুজন তেমন একটা কথা বলতো না। কয়েকদিন ধরে আবিরও এই জিনিসটা লক্ষ্য করলো। আবির আর রাহুলের অবশ্য কথা হতো, তবে আগের তুলনায় বেশ অনেকটাই কম। একদিন আবির রাহুলকে বলল, রাহুল, তোদের মধ্যে সব ঠিকঠাক আছে তো? কেমন যেন একটু ফাঁকা ফাঁকা থাকিস। রাহুল উত্তর দিল, হ্যাঁ, সব ঠিকই আছে। সামনে আমাদের পরীক্ষা তো, পড়াশোনার চাপটাও একটু বেশি, তাই পড়াশোনার দিকে একটু বেশি মনোযোগ দিয়েছি। তাই ছাড়া আর কিছু না। আবির অবশ্য আর কোনো কথাই বাড়ালো না, তবে আবির এটা বুঝতে পারছিল রাহুল আগের তুলনায় বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আবির আর রাহুল আগে সবসময় একসঙ্গে যাওয়া আসা করলেও এখন তারা বেশিরভাগ সময়ই আলাদা আলাদাভাবে যাওয়া আসা করে। বন্ধুত্বের ভিতরেও এসেছে অনেক পরিবর্তন। অন্যদিকে তুলি রাহুলের মন রক্ষা করার জন্য আবিরের সঙ্গে কথা বলা কমিয়ে দিয়েছিল, তবে তুলির সবসময় ইচ্ছে হতো আবিরের সঙ্গে কথা বলতে, তাই মাঝে মধ্যে টুকটাক কথা অবশ্যই হতো। হ্যাঁ, সেটা আগের তুলনায় কম। তুলি আবিরকে মিস করতো, কথাও বলতে ইচ্ছা হতো তার,
কিন্তু পরিস্থিতির জন্য পারতো না। তবে তুলি মনে মনে এটাই ভাবতো, কথা হোক বা না হোক আবিরের সঙ্গে দেখা তো হচ্ছে, হাই হ্যালো তো হচ্ছে তাদের মধ্যে। এভাবে স্কুলের বাকি দিনগুলো কেটে গেল। ভালো লাগা, খারাপ লাগা, এই সমস্ত কিছু জড়িয়ে আছে স্কুল লাইফের সঙ্গে। আজ বিদায় অনুষ্ঠান। বিদায় অনুষ্ঠানের দিন আবির অনেকবার অপলক দৃষ্টিতে তুলিকে দেখেছে। শুধু যে আবির দেখেছে তা না, তুলিও অনেকবার আবিরকে দেখেছে। এমনকি দুজনের চোখেও চোখ পড়েছে। দুজনের চোখের ভাষা যেন এটাই বলছিল, প্রত্যেক দিন দুজনের আর কখনোই দেখা হবে না। মাঝে মধ্যে যে কথাটুকু হতো সেটাও আর হবে না। দুজনের ভিতরটাই যেন ফাঁকা ফাঁকা লাগছিল। দূর থেকে হলেও প্রত্যেক দিন দেখা তো তাদের হতো। বিদায় অনুষ্ঠান শেষে যে যার বাড়িতে চলে যায়। সেদিন রাত্রেবেলায় তুলি আবিরকে ফোন করে। আবির ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ তুলি বলো। না আবির, এমনি ফোন করেছি। আজকে বিদায় অনুষ্ঠান হলো তো ভাবলাম তোমার সঙ্গে, জানি না আর কবে কিভাবে দেখা হবে, তাই ভাবলাম একটু কথা বলি। কথাটা শুনে আবির বলল, ও আচ্ছা। তুলি আবারও আবিরকে বলল, আবির, স্কুলে তো আমরা খুব ভালো বন্ধু ছিলাম, মাঝে মধ্যে যদি তোমাকে আমি ফোন করি তুমি রাগ করবে না তো? আবির বলে, এতে রাগ করার কী আছে, প্রয়োজন হলে অবশ্যই ফোন করবে। তুলি আবারও বলে উঠল, কেন, বিনা প্রয়োজনে কি বন্ধুর সঙ্গে কথা বলা যায় না? আবির তখন বলে উঠল, না না তুলি, আমি সেটা বলতে চাইনি, অবশ্যই কথা বলা যায়, ঠিক আছে, কথা হবে। এরপর দুজন ফোনটা কেটে দেয়। পড়াশুনো নিয়ে যে যার মতন ব্যস্ত হয়ে পড়ে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলে কথা। রাহুল আর তুলি ফোনেই কথা বলতো। পরীক্ষার মধ্যে তারা দেখা করতে চায়নি, এই ডিসিশানই নিল পরীক্ষার পরে একদম তারা দেখা করবে। অন্যদিকে আবির আর তুলির মধ্যেও মাঝে মধ্যে ফোনে কথা হতো। আবিরের অবশ্য ইচ্ছা হতো তুলির সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলতে, কিন্তু 2-1 মিনিটের বেশি আবির তুলির সঙ্গে কথা বলতো না। এভাবেই চলছিল দিনগুলো। দেখতে দেখতে পরীক্ষার দিনগুলোও চলে আসলো, এমনকি পরীক্ষা শেষও হয়ে যায়। পরীক্ষা শেষে আবির তার ফ্যামিলির লোকেদের সঙ্গে ঘুরতে যায় 10-15 দিনের জন্য। আগের মতো আবির আর তুলি মাঝে মধ্যে 2-1 মিনিট ফোনে কথা বলতো। পরীক্ষা শেষে রাহুল আর তুলি 2-1 বার দেখাও করেছে। কয়েকদিন পর রাহুলও তার ফ্যামিলির লোকদের সঙ্গে ঘুরতে যায়। এক কথায় বলা যায়, রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত সবাই ভীষণ আনন্দে দিন কাটিয়েছে। সময় মতো রেজাল্টও বের হলো। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও সবার রেজাল্ট বেশ ভালো। প্রত্যেকবারের মতো আবিরের রেজাল্ট যেন একটু বেশিই ভালো হয়েছে। তবে এবার কলেজ আলাদা হয়ে গেল। রাহুল আর তুলি একই কলেজে ভর্তি হয়েছে, তবে আবির ডিসিশন নিল সে অন্য কলেজে পড়বে, তাই অন্য কলেজে সে ভর্তি হলো। বিষয়টা তুলি জানতে পেরে তার নিজের অজান্তেই যেন তার একটু খারাপ লাগলো। রাহুল একদিন বসে বসে আবিরের কথা ভাবছিল। যেদিন থেকে রাহুল জানতে পারে আবির তুলিকে ভালোবাসে, সেদিন থেকেই সে আবিরকে একটু এড়িয়ে চলতো। কিন্তু আবির তো কখনো তুলিকে তার কাছ থেকে সরাতে চায়নি। একা একা ভিতরে ভিতরে আবির শুধু কষ্টই পেয়ে গেছে, আর হাসি মুখে তাদের সঙ্গে ঘুরেছে। বন্ধুত্বের মাঝেও একটা ফাটল চলে এসেছে, আর আজকে তারা দুজন আর একসঙ্গে নেই। দুজন দু কলেজে ভর্তি হয়েছে। বসে বসে রাহুল শুধু এসবই ভাবছিল, আর তার আবিরের জন্য খুব খারাপ লাগছিল। আগে দুজনের বন্ধুত্বটা যখন ছিল তখন নিজেদের মধ্যে কত ভালো সময়ই না কাটিয়েছে তারা। মাঝে আবির একবার ডিসিশন নিয়েছিল তুলি আর রাহুলের কাছ থেকে সে একটু ফাঁকাই থাকবে, তবে সেটা তুলি আর রাহুল যখন এক জায়গায় থাকবে তখন আবির তাদের সঙ্গে থাকবে না। তখনও রাহুলের সঙ্গে আবিরের সম্পর্কটা ভালোই ছিল, সমস্যাটা হয়েছিল রাহুলের দিক থেকে। লাস্ট কয়েকটা মাস সে আবিরকে একটু এড়িয়ে চলেছে। রাহুল এখন বুঝতে পারছে সে সেটা একদমই ঠিক করেনি। এরকম অনেক কিছু ভাবতে ভাবতে রাহুল আবিরকে ফোন করলো। আবির ফোনটা রিসিভ করে বলল, কেমন আছিস রাহুল? হ্যাঁ ভালো, তুই কেমন আছিস? আবির বলে, আমিও ভালো আছি। রাহুল তখন আবিরকে বলল, আবির, আমার সঙ্গে একটু দেখা করবি? হ্যাঁ অবশ্যই করব, আয় না আমাদের বাড়িতে, আমি এখন বাড়িতেই আছি। রাহুল আর দেরি না করে ফোনটা কেটে দিয়ে আবিরদের বাড়িতে চলে যায়। আবির রুমেই ছিল। সেখানে গিয়ে রাহুল বলল, আমরা অনেকটা দূরে চলে গেছি, তাই না আবির? কথাটা শুনে আবির রাহুলের দিকে তাকিয়ে বলল, এসব কি বলছিস তুই, কেনই বা বলছিস? আচ্ছা আগে তুই বস, তারপরে আমরা কথা বলছি। এরপর রাহুল আবিরের কাছে গিয়ে বসে বলে, লাস্ট কয়েকটা মাস ধরে তোর সঙ্গে আমার বন্ধুত্বটায় কেমন যেন একটা ফাটল ধরেছে। আমি নিজে থেকেই তোকে একটু এড়িয়ে চলেছি। আই এম সরি আবির। আবিরও অবশ্য এই জিনিসটা অনেক আগে থেকেই বুঝতে পেরেছিল। রাহুলের চালচলনে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু সে কখনো কিছুই বলেনি, তবে আজকে বলল।
এটা অবশ্য আমি অনেক আগে থেকেই বুঝতে পেরেছিলাম, কিন্তু তুই কিছুই আমাকে বলছিলিস না, তাই ভেবেছিলাম আমি যদি তোকে জিজ্ঞাসা করি আর তুই যদি সেটা অপছন্দ করিস, আর এসব নিয়ে যদি আমাদের ভিতরে অশান্তি হয়, তাই আমিও আর কিছু জিজ্ঞাসা করিনি। কারণ আমি জানতাম যদি আমাকে কিছু তোর বলারই হতো তাহলে আমার জিজ্ঞাসা করা লাগতো না, তুই নিজে থেকেই আমাকে বলতিস। যাই হোক, এসব বাদ দে, এসব নিয়ে আমি কিছু মনে করিনি। সেই ছোটোবেলা থেকে আমরা বন্ধু, এত বছর ধরে আমরা একসঙ্গে আছি, মাত্র কয়েকটা মাসের ব্যবধানে তোকে আমি ভুল বুঝবো বা তোর সঙ্গে বন্ধুত্বটা নষ্ট করে দেব? এটা হতে পারে না রাহুল। রাহুল তখন আবিরের কথাগুলো শুনছিল আর এটাই ভাবছিল, সত্যি তুই খুব ভালো আবির। রাহুল তখন আবার বলল, আবির, একটা কথা জিজ্ঞাসা করব, ঠিক উত্তর দিবি? আবির বলে, দেওয়ার মতো উত্তর হলে অবশ্যই দেব। রাহুল একটু সময় চুপ করে থেকে তারপর বলে, আবির, তুই কি তুলিকে পছন্দ করিস? রাহুলের মুখ থেকে এই ধরনের কথা শুনে আবির তো পুরো অবাক হয়ে যায়। রাহুল এই কথাগুলো কেন বলছে? ওকে এই কথাগুলো কে বলল? রাহুলের মুখ থেকে যে কখনো আবির এই ধরনের কথা শুনবে সেটা সত্যিই ভাবতে পারিনি। এই কথাগুলো একমাত্র তার দিদি ছাড়া আর কেউ জানে না। তখন আবির হঠাৎ করে বলে উঠল, এসব তুই কি বলছিস রাহুল? রাহুল তখন বলল, আমি কি বলছি সেটা গুরুত্বপূর্ণ না, কিন্তু আমি এটাই জানতে চাইছি, তুই কি তুলিকে পছন্দ করিস? আবির কিছুক্ষণ চুপ করে থেকে ছোট্ট করে উত্তর দিল, না। রাহুল আবারও বলল, আমি হয়তো যতবার তোকে জিজ্ঞাসা করব তুই হয়তো নাই বলবি, কিন্তু আবির, আমি জানি তুই তুলিকে পছন্দ করিস। আর বিশ্বাস কর, যেদিন আমি প্রথম জানতে পেরেছিলাম যে তুই তুলিকে পছন্দ করিস, সেদিন আমার কেন জানি না একটু জেলাস ফিল হচ্ছিল তোর প্রতি। আর সেজন্যই আমি তোকে একটু ইগনোর করছিলাম। তবে তুই কখনো এই ভালোবাসাটায় বাধা হয়ে দাঁড়াসনি, বরঞ্চ নিজে কষ্ট পেয়েও হাসি মুখে তুই আমাকে বারবার বলে গেছিস যে তোরা ভালো থাক, তোরা ভালো থাক। আর এসবের জন্য আমাদের ভিতরে বন্ধুত্বের দূরত্বটাও একটু বেড়ে গেছে। মানছি সে সমস্ত কিছু আমার জন্য হয়েছে। আবির, আমি সমস্ত কিছু ভুলে গিয়ে আগের মতো তোর সঙ্গে থাকতে চাই। তোকে ছাড়া এভাবে আমার ভালো লাগছে না। আবির কথাগুলো শুনে একদমই চুপ হয়ে যায়। সত্যি আজকে সে কি বলবে না বলবে একদমই বুঝতে পারছিল না। রাহুল আবিরকে চুপ করে থাকতে দেখে তার কাছে গিয়ে বলল, আবির, অনেক আগে থেকে আমি এসব জানতে পেরেছি, এটা নিয়ে তুই কিছু মনে করিস না। আবির তখনও চুপ ছিল। রাহুল আবারও বলল, আমি সবটাই জানি আবির, তারপরেও একবার আমি তোর মুখ থেকে শুনতে চাই। আমার দিব্যি, তুই সত্যটা বল। আবির কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, তুই যেটা জানিস সেটা ঠিক, কিন্তু সেটা অনেক আগের কথা। আজকের ডেটে দাঁড়িয়ে তুলি আমার একজন ভালো বন্ধু, তাছাড়া আর কিছুই না। রাহুল, আমি এই প্রসঙ্গটা নিয়ে আর কথা বলতে চাইছি না। যখন তুলিকে আমার পছন্দ হতো তখন তুলি তোর লাইফে ছিলই না, আর আমি জানতামও না যে তুই ওকে পছন্দ করিস। একটা মানুষকে একটা মানুষের পছন্দ হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, তুই প্রেম করার পরে যদি আমার ওকে পছন্দ হতো তাহলে হয়তো তুই আমাকে দোষ দিতে পারতিস বা আমি নিজেও নিজেকে দোষারোপ করতাম, কিন্তু এই সমস্ত কিছু হয়েছে রিলেশনের আগে। কিন্তু এখন যে পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে যদি আমরা এই সমস্ত কিছু নিয়ে কথা বলি তাহলে বিষয়টা একদমই ভালো দেখায় না রাহুল। তাই বলছি, এই প্রসঙ্গটা একেবারে স্টপ হওয়া দরকার। আবিরের কথাগুলো শুনে রাহুলও তার কথায় একমত হয়ে বলে, তুই ঠিকই বলেছিস, আমাদের মধ্যে আর কখনো এই প্রসঙ্গটা নিয়ে আর কোনো কথা হবে না। এরপর দুজনে আরও কিছুক্ষণ নিজেদের মধ্যে সময় কাটায়। অনেক পুরনো কথা যেন তাদের মনের মধ্যে জমা হয়েছিল, সমস্ত কিছু একে অপরের সঙ্গে শেয়ার করে। কিছুক্ষণ পর রাহুল তার বাড়িতে চলে যায়। রাহুল বাড়িতে যাওয়ার পর আবির এটাই ভাবছিল, মাঝে মধ্যে সে যে তুলির সঙ্গে একটু একটু কথা বলে সেটা বলাটা তার উচিত হচ্ছে না। আজকেই তার সিম কার্ডটা চেঞ্জ করে ফেলবে। নতুন নাম্বার, নতুন কলেজ, সমস্ত কিছু সে আবার নতুন করে শুরু করতে চায়। আবির যে তুলিকে পছন্দ করে সেটা একমাত্র জানে তার দিদি। আবির একবার তার দিদিকে জিজ্ঞাসা করলো, তুই কি রাহুলকে কিছু বলেছিস আমি তুলিকে পছন্দ করি এই প্রসঙ্গে? দিদি উত্তর দিল, হ্যাঁ, কয়েক মাস আগে বলেছিলাম। আমি বুঝতে পারছিলাম তোর পড়াশুনো কেন হচ্ছে না, তাই বলেছিলাম। এতে যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে বলবো আমি ঠিকই করেছি। দিদিকে অবশ্য আবির আর তেমন কিছুই বলল না, শুধু একটা কথাই বলল, না বললেই ভালো করতিস। যাই হোক, যেটা হওয়া সেটা হয়ে গেছে, এটা নিয়ে কথা বলে তো আর কোনো লাভ নেই। সেদিনই আবির তার ফোন নাম্বারটা চেঞ্জ করে ফেলল। দেওয়ার ভিতরে শুধুমাত্র তার বাবা মা আর দিদিকে দিয়েছিল। রাহুলকেও ফোন করে জানিয়ে দিয়েছিল তার এই নতুন নাম্বারটা।
তবে এটাও বলে দিয়েছিল এই নাম্বারটা তুই কাউকে দিস না, যদি কাউকে দেওয়ার হয় তাহলে আমি নিজেই দেব। রাহুল অবশ্য একটু হলেও বুঝতে পেরেছিল আবির কেন এসব বলছে, তাই তার কথায় সম্মতি জানিয়ে বলল, তুই চিন্তা করিস না, আমি কাউকে দেব না। দেখতে দেখতে সবার ক্লাস শুরু হয়ে যায়। তুলি মাঝে মধ্যেই আবিরকে ফোন করছে, তবে সবসময়ই তার নাম্বারটা বন্ধ পায়। রাহুল আর তুলি একই কলেজে ভর্তি হয়েছে, কিন্তু এবার তাদের সঙ্গে আবির নেই, তাই কলেজে গিয়েও তুলি আবিরকে খুব মিস করে। তবে কোনো কিছুই সে রাহুলকে বলতে পারছে না, কারণ তুলি জানে এই সমস্ত কিছু হয়তো বা রাহুল ভালো চোখে নেবে না। আবিরের ফোনটা বন্ধ হওয়ার পর থেকে যেন তুলির আরও বেশি করে আবিরের সঙ্গে কথা বলতে ইচ্ছে হচ্ছে। কলেজে গিয়ে সে আবিরকে দেখতে পাচ্ছে না বলে যেন আরও বেশি করে আবিরকে তার দেখতে ইচ্ছে হচ্ছে। তুলির ভিতরটা যেন একটা শূন্যতা কাজ করছে। এক কথায় বলা যায় আবিরকে সে খুব মিস করছে। তবে মিস করার কারণটা তুলির জানা ছিল না। কথায় আছে না, যে যখন থাকে না তখন যেন তার অভাবটা আরও বেশি করে মনে পড়ে। আজকে তুলির অবস্থাটাও সেই একই রকম হয়েছে। তুলির কাছে কোনো প্রশ্নের কোনো উত্তর ছিল না, শুধু এটাই মনে হচ্ছিল একবার যদি সে আবিরকে একটু দেখতে পারতো, একবার যদি তার সঙ্গে একটু কথা বলতে পারতো। দেখতে দেখতে কলেজে 1-1.5 মাসের মতো কেটে গেল। যত দিন যাচ্ছে ততই যেন আবিরকে তুলি আরও বেশি করে মিস করছে, তার প্রতি একটা দুর্বলতা ফিল করছে। আর এই কথাগুলো সে কারো সঙ্গে শেয়ার করতে পারছে না বলে যেন ভিতরে ভিতরে সে ভীষণ কষ্ট পাচ্ছে। কিছুদিন ধরে রাহুল লক্ষ্য করলো তুলির কিছু একটা হয়েছে, কিন্তু সে কিছুই বলছে না। একদিন রাহুল তুলিকে নিয়ে একটা জায়গায় দেখা করলো, আর সেখানে গিয়ে রাহুল তুলিকে জিজ্ঞাসা করলো, তুলি, কি হয়েছে তোমার? কিছুদিন ধরেই দেখছি তুমি একটু অন্যমনস্ক। যদি কখনো তোমাকে কিছু জিজ্ঞাসা করি তখন তুমি একটা কথাই বলো, কিছু হয়নি, এমনি। তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগছে না তুলি, ভালোবাসি তোমাকে। আমি চাই তুমি সব সময় ভালো থাকো, কিন্তু তুমি যদি আমায় কিছুই না বলো তাহলে আমি কি করে তোমায় ভালো রাখবো বলো তো? তুলি অবশ্য কিছুই বলছিল না, কারণ তার বলার মতো কোনো কথাই ছিল না। তুলিকে চুপ করে থাকতে দেখে রাহুল আবার বলল, তুলি প্লিজ একটু মন খুলে আমার সঙ্গে কথা বলো না, এরকমভাবে থেকো না, তোমাকে এরকম দেখতে আমারও ভালো লাগছে না। তুলি তখন নীরবতা ভঙ্গ করে বলল, আমি যদি তোমাকে এমন কোনো কথা বলি যেটা তোমার পছন্দ না, তুমি সেটা শুনতে পারবে? রাহুল কোনো কিছুই না ভেবে উত্তর দিল, পারবো, বলো। তুলি তখন বলে, আমার কথাগুলো শেষ না হওয়া পর্যন্ত তুমি মাঝে কোনো কথা বলবে না, শেষ পর্যন্ত আমার কথাগুলো একটু ভালো করে শুনবে। দুজন একটা জায়গায় খুব ভালোভাবে বসে। তারপর রাহুল বলে, বলো, তোমার কথা শেষ না হওয়া পর্যন্ত আমি কিছুই বলবো না। এরপর তুলি তার মনের কথাগুলো বলতে শুরু করে। রাহুল, 2 বছরের বেশি হয়ে গেছে আমরা একটা সম্পর্কে আছি, এটা ঠিক। আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি চাও আজকে আমি তোমাকে বিয়ে করতে পারি। তুমি যদি চাও আজকে আমি তোমার সঙ্গে শারীরিক সম্পর্কও করতে পারি। আমি তোমাকে ঠকাতে চাই না রাহুল, কিন্তু কিছুদিন ধরে না আমার সঙ্গে যেন অন্য কিছু হচ্ছে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, আমি আবিরকে খুব মিস করছি। কেন, কিসের জন্য, কোনো প্রশ্নের কোনো উত্তর জানা নেই আমার। কেন জানি না ওর সঙ্গে আমার খুব কথা বলতে ইচ্ছে হচ্ছে। কেন জানি না ওকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে। ভিতরে ভিতরে ওর জন্য আমার ভীষণ খারাপ লাগছে। আমি জানি রাহুল, একজনকে ভালোবেসে অন্য ছেলেকে মনে আনাটা ঠিক না, কিন্তু বিশ্বাস করো আমি ওকে কখনোই মনে আনছি না। এমনিতেই আবিরের কথা আমার ভীষণ মনে পড়ছে। আমি কি করব না করব সত্যি বুঝতে পারছি না রাহুল। আমি জানি এই কথাগুলো শুনতে তোমার খুব খারাপ লাগছে, কিন্তু এই কথাগুলো তোমাকে বলতে না পেরে আমি থাকতে পারছিলাম না। রাহুলের কথাগুলো শুনে প্রচণ্ড খারাপ লাগে, তার চোখেও জল চলে আসে, আবার খুব রাগও হয়। রেগে গিয়ে সে তুলিকে বলল, তুমি জানো তুলি তুমি কি বলছো? তুলি উত্তর দেয়, আমি জানি রাহুল, আমি যেটা বলছি একদমই ঠিক বলছি না। আমি তো তোমায় বলেছি তুমি যদি চাও আজকেই তুমি আমাকে বিয়ে করতে পারো, আমি বাধা দেব না। কিন্তু তারপরেও এই কথাগুলো তোমাকে বলার আমার ভীষণ দরকার ছিল। রাহুল আবারও রেগে গিয়ে বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে তুলি, যেটা ইচ্ছা সেটাই বলছো। এসব কথা শুনতে আমার একদমই ভালো লাগছে না, আমি আসছি। কথাটা বলে রাহুল সেখান থেকে চলে যায়। তবে রাহুলের ফোনটা সেখানেই থেকে যায়। ফোনে একটা কল আসে, নাম্বারটা আবির নামে সেভ করা ছিল। নাম্বারটা দেখে তুলি আর কোনো কিছুই না ভেবে ফোনটা রিসিভ করে কানে ধরে। ফোনের অপোজিট থেকে আবিরের কণ্ঠটা ভেসে আসে। কণ্ঠটা শুনেই যেন তুলি একটা আলাদা তৃপ্তি অনুভব করলো। এই কণ্ঠটাকেই তো সে এতদিন ধরে খুঁজছিল। তুলি অবশ্য কোনো কথাই বলছিল না,
তার চোখ দিয়ে শুধু জল পড়ছিল। একটু পরে রাহুল সেখানে এসে দেখে তুলির কানে ফোন ধরা আর তার চোখ দিয়ে জল পড়ছে। রাহুল তুলির কান থেকে ফোনটা নিয়ে দেখে আবিরের কল। রাহুল ফোনটা কেটে দিয়ে তুলির চোখের জলটা মুছিয়ে দিল। রাহুলের চোখেও জল ছিল। নিজের চোখের জলটাও মুছে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সে তুলিকে জড়িয়ে ধরে বলল, কালকে কলেজ শেষে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। বাড়ি থেকে তুমি সেইভাবেই বের হয়ে, তুমি তো বলেছ আমি যেটা বলবো তুমি সেটাই শুনবে, আর আমি আশা করব তুমি এই কথাটা অবশ্যই শুনবে। তুলি অবশ্য আর কোনো কিছুই বলে না, শুধু বাধ্য মেয়ের মতো রাজি হয়ে যায়। রাহুল তুলিকে প্রশ্ন করে, তুমি কি আবিরকে ফোন করেছিলে? তুলি উত্তর দেয়, না, আবিরের ফোন এসেছিল তাই রিসিভ করেছিলাম। দুজনের ভিতরে আর কোনো কথাই হয় না। এরপর রাহুল তুলিকে তার বাড়িতে পৌঁছে দিয়ে নিজেও বাড়ি চলে যায়। রাহুল বাড়িতে গিয়ে এটাই ভাবছিল, একবার আবির আর তুলিকে সামনাসামনি সে কথা বলাবে, তাদের নিজেদেরকে একটু সময় দেবে কথা বলার। তারা যদি দুজনে এই সম্পর্কটায় যেতে চায় তাহলে এই সম্পর্কটা হবে, রাহুল সেখান থেকে সরে যাবে। রাহুল অবশ্য এই সমস্ত কিছু নিয়ে আর কিছু ভাবতে পারছিল না, তার ভীষণ খারাপ লাগছিল। একটা সময় এসে এই সমস্ত কিছু সে ভাগ্যের উপর ছেড়ে দিল। কিছুক্ষণ পর রাহুল তুলিকে ফোন করলো। তুলি ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ রাহুল, বলো। রাহুল তখন বলল, একটা প্রশ্ন করার জন্য তোমাকে আমি ফোন করেছি। তুলি, তুমি কি যেদিন থেকে জানতে পেরেছো আবির তোমাকে ভালোবাসে, তুমি কি সেদিন থেকে আবিরকে মিস করছো? তুমি যদি একদিনের জন্য হলেও আমাকে সত্যিকারের ভালোবেসে থাকো তাহলে আমি আশা করব তুমি সমস্ত সত্যি কথা আমাকে খুলে বলবে। রাহুলের কথাগুলো শুনে তুলি উত্তর দিল, না রাহুল, সেদিন থেকে আমি ওকে মিস করছি না। আবিরের সঙ্গে আমাদের খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, কিন্তু তুমি যখন জানতে পারলে যে আবির আমাকে ভালোবাসে তখনই তুমি আমাকে বললে যে আবিরের সঙ্গে আর মেলামেশা করো না, ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দিতে। এখানে তো আবিরের কোনো দোষ ছিল না রাহুল। একটা মানুষের একটা মানুষকে ভালো লাগতেই পারে, সে যদি আমাকে চাইতো তাহলে তুমি আমাকে বলতে পারতে যে ওর সঙ্গে কথা বলো না, ওর সঙ্গে মেলামেশা করো না, তাহলে ঠিক ছিল। আবির আমাকে ভালোবাসার শর্তেও আমরা দুজন যাতে ভালো থাকি ও কিন্তু সবসময় সেটাই চেয়েছে। আমরা প্রেম করেছি আর ও আমাদের সাহায্য করেছে। একটু একটু করে ওর সঙ্গে আমার কন্ট্যাক্ট বন্ধ হতে থাকে। ধীরে ধীরে আবির আমার চোখের আড়াল হয়ে যায়, আর এই দূরত্বটার কারণেই আমি ওকে খুব মিস করতে থাকি। কথাগুলো শুনে রাহুল বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, কাল সময় মতো চলে এসো। এরপর রাহুল ফোনটা কেটে দেয়। ফোনটা কাটার পর তুলি একা একাই বলতে থাকে, আই এম সরি রাহুল, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করো আমি তোমায় কষ্ট দিতে চাইনি, আর এই কথাগুলো আমি তোমাকে না বলেও থাকতে পারছিলাম না। রাহুল তুলিকে খুব ভালোবাসে, তাই রাহুল এই জিনিসগুলো মেনে নিতে পারছিল না। তারপরেও রাহুল চায় তুলি যেন সবসময় ভালো থাকে। খুব খারাপ লাগছিল রাহুলের, কিন্তু সে জোর করে কিছুই করতে চাইছিল না। হঠাৎ করে রাহুলের ফোনটা বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে দেখে আবির ফোন করেছে। রাহুল একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফোনটা রিসিভ করে বলে, আবির, আমি একটু ব্যস্ত আছি, তোর সঙ্গে পরে কথা বলি। তখন আবির বলে উঠল, রাহুল, আমিও একটু ব্যস্ত, তোকে আগেও একবার আমি ফোন করেছিলাম কিন্তু তুই কোনো কথা বলিসনি। রাহুল আবার বলল, কালকে বিকেলবেলা আমি তোর সঙ্গে একটু দেখা করতে চাই। কোথায় দেখা করব বল? আবির উত্তর দেয়, কালকে 4টে পর্যন্ত আমি বাড়িতে আছি। তারপর আবিরকে কথাটা শেষ করতে না দিয়েই রাহুল বলল, ঠিক আছে, কালকে বিকেলবেলা আমি তোর সঙ্গে দেখা করে নেব, আর তখনই কথা বলবো, এখন আর কথা বলতে পারছি না রে। কথাটা বলেই রাহুল ফোনটা কেটে দেয়। রাতটা অবশ্য রাহুলের খুব একটা বেশি ভালো কাটে না। পরের দিন সকালে সে কলেজে যায়। কলেজ ছুটির পর তুলিকে তার বাইকে বসতে বলে, তবে সে কোথায় যাবে না যাবে কিছুই তুলিকে বলে না। তুলি অবশ্য তেমন কোনো প্রশ্ন করে না, তবে রাস্তাটা দেখে বুঝতে পারছিল তুলি এটা রাহুলদের বাড়ির দিকেই যাচ্ছে। ঘড়িতে তখন টাইম প্রায় 4:05 মতো হবে। বাইকটা এক জায়গায় দাঁড় করিয়ে তুলিকে বলল, তুলি, তুমি এখানে একটু সময় দাঁড়াও, আমি আসছি। রাহুল আর আবিরদের বাড়ি প্রায় কাছাকাছি। তুলিকে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে সে আবিরদের বাড়িতে আবিরকে আনতে যায়। তবে বাড়িতে গিয়ে সে কাউকে তেমন একটা দেখতে পায় না, শুধু কেয়ারটেকারকে ছাড়া। রাহুল তখন প্রশ্ন করে, বাড়ির সবাই কি কোথাও গেছে? আবির বা কোথায়? কেয়ারটেকার তখন উত্তর দিল, আবির তো আজকে লন্ডন যাচ্ছে, বাড়ির সবাই তাকে এয়ারপোর্টে এগিয়ে দিতে গেছে। কথাটা শুনে রাহুলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল।
তার মানে কালকে আবির বারবার তাকে এই কথাটা জানানোর জন্যই ফোন করছিল। তারপরে আবারও রাহুল জিজ্ঞাসা করলো, কখন বেরিয়েছে? কেয়ারটেকার জবাব দিল, এই তো 4টের দিকে। রাহুল আর কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। বাইকটা বাড়িতে রেখে তার কারটা নিয়ে বেরিয়ে পড়ে। বাড়ি থেকে এয়ারপোর্ট খুব একটা বেশি দূরে না, এজন্য রাহুলও রওনা দিল এয়ারপোর্টের দিকে। আর রাস্তা থেকে সে তুলিকেও তুলে নিল। তুলি অবশ্য কয়েকবার প্রশ্ন করেছিল রাহুলকে আমরা কোথায় যাচ্ছি, কিন্তু রাহুল তেমন কোনো উত্তর দিল না। এয়ারপোর্টের কাছে যখন চলে আসলো ঠিক তখনই সমস্ত কিছু তুলিকে খুলে বলল। কথাগুলো শুনে তুলির মনটা ভীষণ কেঁদে উঠল, কিন্তু সে কোনো কথা বলতে পারছিল না। রাহুল গাড়িটা একটা জায়গায় রেখে তুলিকে বলল, তুলি তুমি গাড়ির ভিতরে থাকো, আমি দেখছি আবির কোথায়, তারপর আসছি। রাহুল গিয়ে দেখে 4জন একটা জায়গায় বসে গল্প করছে। আর সেখানেই রাহুল গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আবির উঠে দাঁড়ায়। রাহুল আবিরকে জড়িয়ে ধরে বলে, এত বড় একটা ডিসিশন নিয়ে নিলি আর আমাকে কিছুই জানালি না। আবির তখন বলল, আমি অবশ্য তোকে জানাতে চেয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম যে আগের থেকে জানালে তোর খুব খারাপ লাগবে, তাই যখন আমি যাব তখন তোকে জানাবো। আমি কালকে অবশ্য তোকে ফোন করেছিলাম আর এটাই বলতে চেয়েছিলাম। আর আমাদের কলেজ আলাদা হওয়ার জন্য তো সবসময় তোর সঙ্গে আমার দেখাও হয় না, আর এজন্য এই সমস্ত কিছু বলা হয়নি রে। রাহুল আর কোনো কথা না বাড়িয়ে অর্পি মানে আবিরের দিদিকে একটা জায়গায় ডেকে নিয়ে বলল, দিদি আবির চলে যাচ্ছে বলে তোমাদের সবার খুব খারাপ লাগছে আমি বুঝতে পারছি, কিন্তু আবিরের সঙ্গে আমার ভীষণ দরকার, খুব গুরুত্বপূর্ণ। আমি এখানে দাঁড়িয়ে তোমায় কিছু বলতে পারছি না, কিন্তু পরে আমি সবটাই তোমাকে খুলে বলবো। হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে। এই 1 ঘন্টা আমি একটু একা একা আবিরের সঙ্গে কথা বলতে চাই। প্লিজ দিদি একটু বোঝার চেষ্টা করো, আঙ্কেল আন্টিকে একটু বোঝাও না প্লিজ। রাহুলকে এরকমভাবে কথা বলতে দেখে অর্পিরও খুব খারাপ লাগলো। রাহুলের চোখ দুটোও ছলছল করছিল। তাই অর্পি বলল, ঠিক আছে আমি বাবা মাকে বোঝাচ্ছি, যদি বাবা মা যেতে চায় তাহলে আমি নিয়ে যাব, দেখছি। এরপর অর্পি গিয়ে বাবা মাকে সব কিছু খুলে বলল। আবিরও সেখানে ছিল। আবিরও কথাগুলো শুনে সে রাহুলের সঙ্গে কথা বলতে চাইছিল। সবার দিকে তাকিয়ে আর সবার কথা শুনে বাবা মাও তেমন একটা কিছু অমত করলো না। এরপর আবিরের কাছ থেকে বিদায় নিয়ে বাবা মা আর দিদি সেখান থেকে বেরিয়ে যায়। আবির তখন বলল, বল কি বলবি। রাহুল বলে, তুই এখানে একটু সময় দাঁড়া, আমি আসছি। কথাটা বলে রাহুল তুলিকে সেখানে নিয়ে এসে বলে, তোরা একটু সময় কথা বল, আমি গাড়িতে আছি, আমি একটু পরে আসছি। রাহুল আর কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। আবির অবশ্য বুঝতে পারছিল না যে এসব কী হচ্ছে। তার সামনে তুলি দাঁড়ানো ছিল আর তার চোখ দুটো ছিল জলে ভরা। তুলিকে এমন অবস্থায় দেখে আবির তার কাছে গিয়ে বলল, কি হয়েছে তুলি? তুলি আর কোনো কথা না বলেই আবিরকে জড়িয়ে ধরে খুব কাঁদল। আবিরের ভিতরটাও অস্থির হয়ে উঠল। সেও তুলিকে জড়িয়ে ধরতে যাচ্ছিল, কিন্তু কিছু একটা ভেবে হাত দুটো নামিয়ে নিল। আবিরের চোখের কোণেও হালকা জল জমতে শুরু করে। সেটাকে সামলে নিয়ে আবির বলল, তুলি এরকমটা কেন করছো? কি হয়েছে প্লিজ বলো। তখন তুলি বলে উঠল, আবির তুমি জানো কদিন আমি তোমার সঙ্গে কথা না বলে তোমাকে না দেখতে পেরে কতটা ছটফট করেছি। আমি তোমাকে খুব মিস করেছি আবির, ভীষণ মিস করেছি। তুমি তোমার নাম্বারটাও চেঞ্জ করে ফেলেছো। একটাবারের জন্য তোমার মনে হলো না যে আমাকে একটু নাম্বারটা দেওয়া উচিত? কথাগুলো শুনে আবিরের খুব খারাপ লাগলো। এরপর আস্তে আস্তে তুলিকে তার বুক থেকে সরিয়ে বলল, কেন মিস করেছো আমায়? তুলি উত্তর দিল, জানি না আবির কেন মিস করেছি, শুধু এটাই জানি তোমার সঙ্গে ভীষণ কথা বলতে ইচ্ছে হচ্ছিল আমার, তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে হচ্ছিল কদিনে, কিন্তু আমি পারিনি। হয়তোবা সেই কারণে মিস করেছি। আর আজকে তুমি কাউকে কিছু না জানিয়ে এত দূরে চলে যাচ্ছ কেন আবির? আবির তুলির দিক থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে বলল, পড়াশোনা করার জন্য। এরপর আবির নিজেকে আরেকটু সামলে নিয়ে তুলির দিকে তাকিয়ে বলল, আমার হাতে খুব একটা সময় নেই তুলি, ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে। আমি চাই তোমরা দুজন সারা জীবন একসঙ্গে থেকো, একসঙ্গে ভালো থেকো। কথাটা বলে আবির ফোনটা বের করে রাহুলকে ফোন করে সেখানে আসতে বলল। রাহুলের সঙ্গে তুলির একটা সম্পর্ক আছে, তাই আবির বেশিক্ষণ তুলির সঙ্গে একা একা সেখানে কথা বলতে চাইছিল না। একটু পরে রাহুল সেখানে এসে আবিরকে বলল, কী ডিসিশন নিলি? আবির উত্তর দেয়, ডিসিশন? কিসের ডিসিশন? রাহুল আবার আবিরকে বলল, তুলি তোকে খুব মিস করছে। আর একটা মানুষ একটা মানুষকে কখন মিস করে? যখন তাকে ভালোবেসে ফেলে।
আমি তুলিকে খুব ভালোবাসি আবির, আর আমি চাই তুলি সত্যি সত্যি যাকে ভালোবাসে তুলি যেন সারা জীবন তার কাছে থাকে। অল্প বয়সে আমার সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিল তুলি, কিন্তু তুলির দিক থেকে সেই সম্পর্কটা ভালোবাসা দিয়ে হয়নি, হয়েছে অল্প বয়সের আবেগ দিয়ে। তাই তুলি আজকে বিবেকের কাছে দোটানায় পড়ে গেছে, না পারছে এই সম্পর্কটায় থাকতে, আর না পারছে এই সম্পর্কটা থেকে বেরোতে। কথায় আছে না, যে যাকে ভালোবাসে সে সবসময় তার ভালোটাই চায়। তাই আমিও চাই তুলি যাকে ভালোবাসে ও যেন সারা জীবন তার সঙ্গে থাকে। আর সত্যি কথা বলতে তুলি তোকে ভালোবাসে, যেটাও আস্তে আস্তে রিয়েলাইজ করতে পেরেছে। তাই আমি এটাই চাইছি যে তোরা দুজন এক হয়ে যা। তুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রাহুলের কথাগুলো শুনছিল, আর অপলক দৃষ্টিতে সে শুধু রাহুলকে দেখছিল। কথাগুলো বলতে গিয়ে কতবার যে রাহুল চোখের জল মুছেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। রাহুল আবার আবিরকে বলল, আবির, তোরা দুজন একসঙ্গে খুব ভালো থাকবি। তখন আবির বলে উঠল, তোর মাথা ঠিক আছে রাহুল? তুই জানিস তুই কী বলছিস? আমি আর একটা বারের জন্য এই ধরনের কথা শুনতে চাইছি না রাহুল। রাহুল তখন বলে, প্রবলেমটা কোথায়? তোরা দুজন দুজনকে তো ভালোবাসিস। আবির তখন উত্তর দেয়, বাসি না, বাসতাম, অতীত। এখন বর্তমানে আমারও একটা লাইফ আছে রাহুল। রাহুল আবারও আবিরকে প্রশ্ন করল, তার মানে তুই কি কাউকে পছন্দ করিস? আবির কিছুক্ষণ চুপ করে থেকে চোখটা নামিয়ে নিয়ে আস্তে আস্তে বলল, হ্যাঁ, করি। রাহুল ছোট্ট করে একটা হাসি দিয়ে আবিরকে বলল, তোকে আমি ছোটোবেলা থেকে চিনি আবির। তুই যে মিথ্যে কথা তেমন একটা বলতে পারিস না সেটা আমি খুব ভালো করেই জানি, আর তোর কথাতেই বোঝা যাচ্ছে তুই কাউকে পছন্দ করিস না। এখনও পর্যন্ত তোর লাইফে কেউ আসেনি, তাই মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন নেই। আর ঠিক তখনই দিয়া নামের একটা মেয়ে সেখানে আসে। দিয়া আসার সঙ্গে সঙ্গে আবির দিয়ার হাতটা ধরে রাহুলের সামনে এনে বলে, এর নাম দিয়া, আমরা একই কলেজে একসঙ্গেই পড়াশুনো করি, আর দুজনেই একসঙ্গে বাইরে যাচ্ছি। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি রাহুল। এরপর রাহুল আবারও বলে, হতে পারে তোরা দুজন একসঙ্গে পড়াশুনো করিস, একসঙ্গেই বিদেশ যাচ্ছিস, কিন্তু তোরা দুজন কোনো রিলেশানে নেই, এটা আমাকে তুই বোঝাস না। এরপর দিয়া আবিরের দিকে তাকিয়ে পড়ে। আবির তখন দিয়াকে বলে, দিয়া, এর নাম রাহুল, ছোটোবেলা থেকে আমরা একই সঙ্গে এতদিন পড়াশুনো করেছি। রাহুল তখন বলে উঠল, রিলেশান করেছিস, আর আমার কথা এখনও পর্যন্ত তুই দিয়াকে বলিসনি? সেই ছোটোবেলা থেকে আমরা বন্ধু, আমি তো তোর লাইফের একটা পার্ট, আর আমার কথা না বলে তুই পারলি? আমাকে মিথ্যে বলার কোনো প্রয়োজন নেই আবির। তখন দিয়া বলে উঠল, আমরা কিছুদিন হচ্ছে একটা রিলেশানে এসেছি, আর এর ভিতরে বিদেশ যাওয়ার ডেট পড়ে গেছে, তাই একটু তাড়াহুড়োর ভিতরে আছি। দুজন দুজনকে সমস্ত কিছু এখনও পর্যন্ত আমাদের শেয়ার করা হয়নি, নিজেদেরকে আমরা টাইমও দিতে পারিনি। আবিরের চোখের দিকে তাকিয়ে আবারও দিয়া বলল, আবিরকে আমি খুব ভালোবাসি, জীবনের শেষ দিন পর্যন্ত আমি আবিরকেই ভালোবেসে যাব। রাহুল অবশ্য দিয়ার কথাগুলো শুনে সবটা বিশ্বাস করলো, কারণ দিয়ার চোখ মুখ একদমই মিথ্যা বলছিল না। দিয়া আবারও বলল, আবির, আমাদের টাইম হয়ে গেছে। আবির তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখে তাদের হাতে আর একদমই টাইম নেই। তখন সে তুলির হাতটা ধরে রাহুলের হাতে দিয়ে বলল, আমি চাই সারা জীবন তোরা একসঙ্গে খুব ভালো থাকিস। আমি তোদের বন্ধু ছিলাম, আছি, আর ভবিষ্যতেও থাকবো। তোরা দুজনেই আজকে জানিস যে আমি তুলিকে ভালোবাসতাম, তবে এটা তোরা জানিস না যে অতীতে আমি তুলিকে ঠিক যতটা ভালোবাসতাম তার থেকে 1000 গুণ বেশি আমি তোকে ভালোবাসতাম রাহুল, আমাদের বন্ধুত্বটাকে ভালোবাসতাম। আমি কখনোই চাইনি যে আমাদের বন্ধুত্বটা শেষ হোক, আর ভবিষ্যতেও আমি কখনোই চাইবো না যে কোনো দিনও আমাদের বন্ধুত্বটা যেন শেষ হয়ে যাক। ভালো থাকিস, আসছি রে, আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে। কথাটা বলে সে রাহুলকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। আবির তুলির মাথায় আলতো করে হাত দিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে দিয়া আর আবির সেখান থেকে চলে যায়। যতদূর পর্যন্ত আবিরকে দেখা যায় তুলি আর রাহুল দাঁড়িয়ে দাঁড়িয়ে আবিরকেই দেখছিল। আবিরও দুই একবার ফিরে তাকালো। কিছুক্ষণ পর আবির চোখের আড়াল হয়ে যায়। এরপর রাহুল তুলিকে গাড়িতে এনে বলে, তুমি ঠিক আছো তো? এর ভিতরে তুলি আর কারো সঙ্গে কোনো কথা বলেনি। রাহুলের কথাগুলো বারবার যেন শুধু তার কানে বাজছিল। আবির যখন বলেছিল সে দিয়াকে ভালোবাসে, কথাটা শুনে তুলির খারাপ লেগেছিল ঠিকই, কিন্তু রাহুল যে কথাগুলো আবিরকে বলেছিল সেই কথাগুলো মনে পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত খারাপ লাগাগুলোও যেন এক মুহূর্তে চলে যায়। রাহুলের ভালোবাসার কাছে তুলি আজকে হেরে গেছে। তুলি অবশ্য বুঝতে পারছিল না আর সে রাহুলকে কী উত্তর দেবে। রাহুল আবারও প্রশ্ন করল, তুলি,
ঠিক আছো তো তুমি? এরপর তুলি উত্তর দিল, আমায় খুব খারাপ মনে হচ্ছে তাই না রাহুল? কথাটা শুনে রাহুল একটু হেসে উত্তর দিল, একদমই না। তোমার তো কোনো দোষ নেই এখানে। তোমার মনের ভিতরে যেটা এসেছে, তুমি যেটা ফিল করেছো, সেটাই তো তুমি আমার সঙ্গে শেয়ার করেছো। আমাকে ঠকিয়ে বা আমার গোপনে তো তুমি কোনো কাজ করোনি। অনেকে তো এমন আছে যে একজনের সঙ্গে রিলেশন করে, আবার গোপনে গোপনে অন্য কাউকে ভালো লাগলে তার সঙ্গেও একটা সম্পর্ক করে। কই, তুমি তো সেটা করোনি। তুমি তো এটাও বলেছিলে যে আমি যদি চাই তাহলে এই মুহূর্তে তোমাকে আমি বিয়ে করতে পারি। তুমি খারাপ না তুলি, তোমার মনটা হয়তো বা একটু চঞ্চল হয়ে গেছিল। তারপরেও আমি একটা কথা বলতে চাই তোমায়। আমি চাই না তুলি যে তুমি জোর করে এই সম্পর্কটায় থাকো। আর আমি এটাও চাই না যে আমার সঙ্গে একটা সম্পর্কে থেকে তুমি অন্য কাউকে ফিল করো। তাই ডিসিশান তোমার। কথাগুলো শুনে তুলি রাহুলকে বলে, একটা কথা বলবো তোমায়? রাহুল তখন বলল, হ্যাঁ বলো। তখন তুলি বলে উঠল, আমি মানছি আবিরের প্রতি আমার একটা দুর্বলতা কাজ করছিল। আমি এটাও মানছি যে আবির যখন বলেছিল সে দিয়াকে ভালোবাসে, আমার খারাপ লেগেছিল। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমার মনের ভিতরে কিন্তু এই জিনিসটা কখনোই আসেনি যে আমি আবিরের সঙ্গে একটা সম্পর্কে জড়াবো। আমি মানছি যে আমি ইমোশনাল হয়ে গেছিলাম, কিন্তু আবারও বলছি, বিশ্বাস করো রাহুল, আমি একটাবারের জন্যও ভাবিনি যে তোমার সঙ্গে সম্পর্কটা শেষ করে দিয়ে আমি আবিরের সঙ্গে একটা সম্পর্কে জড়াবো। ওকে আমি ভালোবাসবো। আমি আগেও তোমাকে সব সত্যি কথা বলেছি। আমার মনের ভিতরে যা এসেছিল আমি সব তোমাকে বলে দিয়েছি। আর আজও আমি সত্যি কথা বলছি। তোমাকে ছেড়ে যাওয়ার কথা আমি একবারের জন্য কল্পনাও করতে পারিনি। আমি তোমাকে প্রমিস করছি রাহুল, আর কখনো এরকম হবে না। আমি সারা জীবন তোমার কাছে থাকতে চাই, আর তুমি সারা জীবন এভাবে আমাকে আগলে রাখবে। আমি আর কিছু চাই না। কথাগুলো শুনে রাহুল আর কোনো কথা না বলেই তুলিকে জড়িয়ে ধরল। চোখের জলের সঙ্গে দুজনের ফিলিংসগুলো শেয়ার করলো। আর এই সিদ্ধান্তে পৌঁছালো দুজনের বাড়িতে এবার সমস্ত কিছু তারা জানিয়ে দেবে। নিজেদের পায়ে দাঁড়িয়ে তারপর তারা বিয়ে করবে। অন্যদিকে আবির আর দিয়া ফ্লাইটে বসে আছে। তখন আবির দিয়াকে বলল, সরি অ্যান্ড থ্যাংক ইউ। দিয়া তখন আবিরকে প্রশ্ন করলো, কিসের জন্য? আবির তখন উত্তর দেয়, সরিটা এই জন্য, হঠাৎ করে তোমাকে কিছু না জানিয়েই আমি তোমাকে আমার গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছিলাম। আর থ্যাংক ইউটা এজন্যই, রাহুল আমার কথা বিশ্বাস করছিল না যে তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, কিন্তু তুমি এমনভাবে সমস্তটা বললে যে রাহুল বিশ্বাস করতে বাধ্য হয়েছে। দিয়া তখন বলে উঠল, সত্যিকারের যদি কেউ কাউকে ভালোবাসতে না পারে তাহলে এমনভাবে মিথ্যে কখনো বলা যায় না। আবির তখন দিয়ার দিকে তাকিয়ে বলল, তার মানে? দিয়া তখন উত্তর দিল, কিছু না, এমনি। যাই হোক, কী হয়েছিল বলো তো? হঠাৎ করে আমাকে তুমি গার্লফ্রেন্ড কেন বানালে? আর ওখানে একটা মেয়ে ছিল, সেই বা কে? এরপর আবির ফ্লাইটে বসে বসে প্রথম থেকে আজ পর্যন্ত যা যা হয়েছে সমস্ত কিছুই সে দিয়াকে শেয়ার করলো। দিয়া কথাগুলো শুনে বলল, আবির, আজও কি তুমি তুলিকে ভালোবাসো? আবির তখন উত্তর দিল, ভালোবাসা এমন একটা জিনিস দিয়া, এক মুহূর্তে তাকে ভুলে যাওয়া যায় না। আবার যতই তুমি তাকে ভালোবাসো না কেন, বন্ধুর গার্লফ্রেন্ডকেও মনে রাখাটা ভালো দেখায় না। আমি যখন তুলিকে পছন্দ করতাম তখন কিন্তু দূর থেকে আমি তুলিকে দেখতাম, কখনো কাছাকাছি আসিনি। রাহুল আর তুলি একটা সম্পর্কে আসার পর 11-12-এ আমি অনেকটা তুলির কাছে চলে আসি। চোখের সামনে আমি ওদের একে অপরের প্রতি ভালোবাসা দেখেছি। তখন আমার ভীষণ খারাপ লাগতো, তবে এখন আর সেই খারাপ লাগাগুলো নেই, এটা বলতে পারি। দিয়া আবিরের কথাগুলো শুনে আবার আবিরকে জিজ্ঞাসা করলো, পরে আর তোমার কাউকে ভালো লাগেনি? বা পরে তো তুমি একটা রিলেশন করতে পারতে। তখন আবির একটু হেসে বলল, আমার মতে ভালোবাসাটা একটা ফিলিংস, যেটা পরবর্তীতে আর আমার আসেনি। আমি যখন কাউকে দেখে ফিল করতে পারবো যে আমি তাকে ভালোবাসি, তখন আমি একটা সম্পর্কে যাব। ফ্লাইটে বসে বসে তাদের দুজনের ভিতরে আরও অনেক ধরনের গল্প হয়। অনেকটা সময় পর তারা লন্ডনেও একটা টাইমে ল্যান্ড করে যায়। আগের থেকেই তারা খুব সুন্দর 2 রুমের একটা বাড়ি ভাড়া করেছিল। তারা একই বাড়িতে থাকবে। বাড়িটা আগে থেকেই সাজানো গোছানো ছিল, এজন্য যে যার রুমে গিয়ে রুমগুলো নিজেদের মতো করে নিজেরাই গুছিয়ে নিল। লন্ডনেও একই কলেজে চান্স পেয়েছে তারা। আবির রান্না জানতো না, দিয়া জানতো।
আবির গুছিয়ে দিত আর দিয়া রান্না করত। দুজনে একে অপরের কাজে সবসময় তারা হেল্প করত। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে আবির আর দিয়া একই কলেজে ভর্তি হয়। আগে থেকে অবশ্য কেউ কাউকে চিনত না, কলেজের মাধ্যমেই একে অপরকে চেনা। কলেজে ভর্তির কয়েকদিন পর থেকেই দিয়া আবিরকে একটু একটু পছন্দ করতে শুরু করে। বলা যায় একটা পর্যায়ে গিয়ে আবিরকে সে খুব ভালোবেসে ফেলে, কিন্তু এখনও পর্যন্ত তার বলা হয়নি। আর দুজনই স্কলারশিপের মাধ্যমেই লন্ডনে পড়াশুনো করছে। স্মার্ট, সুন্দরী, ব্রিলিয়ান্ট, কোনো দিক দিয়েই দিয়া কোনো অংশে কম ছিল না। একদিন দুজন বিকেলবেলায় বসে বসে কফি খাচ্ছে আর বাইরে বৃষ্টি পড়ছে। সেদিন হঠাৎ করে দিয়া আবিরকে বলল, আবির, অনেক দিন ধরেই ভাবছি তোমায় একটা কথা বলবো, কিন্তু পরিবেশ হচ্ছিল না। ভাবলাম আজই তোমায় সমস্তটা বলা দরকার। আবির তখন দিয়াকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ বলো না, কি বলবে। আবির, আমরা একই বাড়িতে আছি 10 দিন হয়ে গেছে। তুমি কখনো আমাকে একটু খারাপ নজরে দেখোনি, বা ইয়ার্কি করে মজা করে হলেও কখনো খারাপ কিছু তুমি আমাকে বলোনি। যেখানে বাকি ছেলেরা একটু সুযোগ সুবিধা পাওয়ার সঙ্গে সঙ্গেই কিছু বলার চেষ্টা করে, কিছু করার চেষ্টা করে। একই বাড়িতে থাকার অফারটা আমি তোমাকে দিয়েছিলাম, কারণ কলেজে আমি যে কদিন তোমাকে দেখেছিলাম আমি এটা বুঝতে পেরেছিলাম যে তুমি আর 5টা ছেলের মতো না। কলেজ থেকেই আমি তোমাকে পছন্দ করি, বলা যায় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আজ পর্যন্ত আমি কখনো তোমাকে কিছু বলতে পারিনি। তাই আজ বলছি, আমি তোমায় খুব ভালোবাসি আবির। আমরা কি সারা জীবন এক হয়ে থাকতে পারি না? এতক্ষণ ধরে আবির কোনো কথাই বলেনি, শুধু দিয়ার কথাগুলো শুনছিল। হাতের কাপটা টেবিলের উপর রাখতে রাখতে বলল, দিয়া, তোমাকে অপছন্দ করার মতো কোনো কারণ আমার কাছে নেই। তুমি খুব ভালো একটা মেয়ে। তুমি যেদিন আমায় বলেছিলে যে লন্ডনে গিয়ে আমি যদি চাই তাহলে আমরা একই বাড়িতে থাকতে পারি, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে একটা মেয়ের সামনে থেকে এসে যখন বলছে তখন হয়তোবা মেয়েটা আমাকে পছন্দ করলেও করতে পারে। কিন্তু তারপরে আবার এটাই ভেবেছিলাম যে আমি হয়তো ভুল হলেও হতে পারি, তাই তোমাকে নিয়ে এই সমস্ত কিছু আমি এখনও ভাবিনি দিয়া। তুমি যেমন ফিল করছো তুমি আমাকে ভালোবাসো, তেমন আমিও চাই আমিও যেন এই ফিলটা করি, তারপরে আমরা এই সম্পর্কটাই এগোতে পারি। এরপর দিয়া মাথাটা নাড়িয়ে বলল, ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই হবে। আরও কিছুক্ষণ দুজনে সেখানে বসে বসে বৃষ্টি দেখতে দেখতে গল্প করে। দেখতে দেখতে প্রায় 1টা মাস কেটে গেল। একদিন রাত্রেবেলায় ডিনার তৈরি করার সময় ইচ্ছে করে দিয়া তার ডান হাতটা একটু কেটে চিৎকার করে। হঠাৎ করে সেখানে আবির যায়। আবির গিয়ে দেখে দিয়ার হাত দিয়ে রক্ত পড়ছে। তাড়াতাড়ি রক্তটা ধুয়ে সেখানে ভালোভাবে ব্যান্ডেজ করে দেয়। আজকে রাত্রেবেলায় দিয়া ইচ্ছা করেই ভাত আর মাছের তরকারি রান্না করেছে। রাত্রেবেলায় খাবার টাইমে আবির সমস্ত কিছু টেবিলের ওপর এনে বলল, দিয়া, আমি কি তোমাকে মাছটা বেছে হেল্প করতে পারি? হ্যাঁ আবির, অবশ্যই, কিন্তু আমি খাবো কি করে? হাত দিয়ে তো আমি খেতে পারবো না, আর এগুলো চামচ দিয়েও খুব ভালো খাওয়া যাবে না। আবির তখন বলে, তাহলে বলো কি করব? দিয়া তখন তাড়াতাড়ি বলে উঠল, কি করব মানে? আমাকে খাইয়ে দাও। আবির আর কোনো কথা না বলে দিয়াকে খাইয়ে দিল। খাওয়া দাওয়ার একটু পর আবির আবার দিয়াকে বলল, অনেক রাত হয়েছে দিয়া, কালকে আবার কলেজ আছে, যাও ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাতে যাচ্ছি। কথাটা শুনে দিয়া একটু মুখ ভার করে বলল, সিনেমা দেখো না তুমি? দেখেছো মেয়েদের যদি একটু কিছু হয় তাহলে ছেলেরা কেমন তাদেরকে কোলে করে নিয়ে শুইয়ে দেয়? কথাটা শুনে আবির একটু হাসলো। আবিরের হাসি দেখে দিয়া বলল, কি হয়েছে, হাসছো কেন? আবির তখন দিয়াকে বলল, দিয়া, তোমার হাত কেটেছে, পা ঠিক আছে, পায়ে কিছু হয়নি। আবিরের কথাগুলো শুনে দিয়া একটু লজ্জা পায়। তাড়াতাড়ি দিয়া সেখান থেকে উঠে দৌড়ে তার রুমে চলে যায়। একটু পরে আবিরও তার রুমে গিয়ে এই সমস্ত কিছু ভাবতে ভাবতে সেও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় দিয়া বিছানায় শুয়ে শুয়ে এটাই ভাবছিল, 1 মাসের বেশি হয়ে গেছে, এখনও তুমি আমাকে ফিল করতে পারোনি। ঠিক আছে, এবার আমি তোমাকে ফিল করাবো। সকালবেলায় লিভিং রুমের একটা জায়গায় দিয়া একটু জল ঢেলে দিল। দিয়া অবশ্য জানে আবির এখন এ রুমেই আসবে। আবিরও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লিভিং রুমে আসে। বসতে যাবে ঠিক তখনই দিয়াকে বলল, তোমার হাতের কি অবস্থা এখন? দিয়া উত্তর দেয়, ভালো, তবে আরেকবার ব্যান্ডেজটা চেঞ্জ করতে হবে। আবির তখন বলল, ঠিক আছে, এখানে আসো, আমি চেঞ্জ করে দিচ্ছি। দিয়া আবিরের কাছেই আসছিল, ঠিক তখনই ফ্লোরে সে জলের উপর পা দেয়। জলের উপর পা দিতে না দিতেই সে স্লিপ করে। দৌড়ে গিয়ে আবির তাকে ধরে। দুজনের মুখ একদম মুখোমুখি। এতটা কাছে তারা আগে কখনো আসেনি। দুজন কিছুক্ষণ চোখের দিকে তাকিয়ে তারা এভাবেই ছিল। আস্তে আস্তে আবির দিয়াকে সেখান থেকে সরিয়ে বলল, কালকে রাতের বেলায় তো এখানে কোনো জল ছিল না,
সকাল সকাল এখানে জল এসছে কোত্থেকে? দিয়া আর কোনো কথা না বলে তাড়াতাড়ি তার রুমে চলে যায়। দিয়ার অবশ্য ভালো লাগছিল আবির এতটা তার কাছে এসেছে বলে। আবির দৌড়ে গিয়ে তাকে ধরা দৃশ্যটা যেন দিয়ার বারবার শুধু মনে পড়ছিল, আর তার খুব ভালোও লাগছিল। একটু পরে আবির দিয়ার রুমে গিয়ে তার ব্যান্ডেজটা চেঞ্জ করে। ব্যান্ডেজটা চেঞ্জ করার সময় দিয়া অপলক দৃষ্টিতে শুধু আবিরকে দেখছিল। চেঞ্জ করা হয়ে গেলে আবির একটু হেসে বলল, হয়ে গেছে, এখন তুমি রেডি হয়ে নাও, আমরা কলেজ যাব। এরপর দুজন রুটি আর কলা খেয়ে কলেজ চলে যায়। কলেজ থেকে আসার সময় দিয়া আবিরকে বলল, তুমি বাসায় চলে যাও, আমার একটু দেরি হবে, কাজ আছে, কাজটা সেরেই আমি আসছি। আবির কোনো প্রশ্ন না করে সে বাসায় চলে আসে। দুজনেই অবশ্য বাইরে লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছে, তাই বাসায় এসে একটু ফ্রেশ হয়ে আবির শুয়ে পড়ে। কিছুক্ষণ পর দিয়াও বাসায় চলে আসে। বাসায় আসার পর আবিরের দরজার সামনে একটা গোলাপ ফুল ঝুলিয়ে রাখে। আবিরের আজকে উঠতে উঠতে বেশ অনেকটাই রাত হয়ে যায়। আবির দরজাটা খুলেই দেখে তার দরজার সামনে একটা গোলাপ ফুল ঝুলছে। যেই গোলাপ ফুলটা সে হাতে নেয় সেই সাইড থেকে দিয়া বলে ওঠে, আই লাভ ইউ। এরপর দিয়া আবিরের হাতটা ধরে ড্রয়িং রুমের দিকে নিয়ে যায়। ড্রয়িং রুমে নিয়ে গিয়েই আলোটা জ্বালিয়ে দেয়। রুমটা দেখে আবির অবাক হয়ে যায়। পুরো রুমটা যেন ফুল আর বেলুন দিয়ে সাজানো। প্রত্যেকটা বেলুন ছিল লাল কালারের আর হার্ড আকৃতির। সামনে টেবিলের ওপর একটা কেক, সেটাও হার্ড আকৃতির। আজকে আবিরের জন্মদিন, তাই সমস্ত কিছু দিয়া নিজ হাতে সাজিয়েছে। দিয়া আবিরকে জিজ্ঞাসা করলো, আবির, তোমার পছন্দ হয়েছে? আবির দিয়ার দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু তোমার একা একা এত কিছু করার কোনো দরকার ছিল না। দিয়া তখন বলে, চলো কেক কাটবে। এরপর আবির তার বাড়ির লোকেদের ফোন দিয়ে তাদের সামনেই কেক কাটে। দুজন দুজনকে খাইয়ে দেওয়ার পর দিয়া বলল, চলো এবার রাতের ডিনার করবে, অনেক রাত হয়ে গেছে। খাবার টেবিলে গিয়ে দেখে সেখানেও আবিরের পছন্দের কিছু খাবার আছে। তারপর সে দিয়াকে বলল, হোয়াট ইজ দিস দিয়া? তোমার হাত কেটে গেছে, তার ভিতরেও তুমি একা একা এই সমস্ত কিছু করলে? আমাকে অন্তত একবার ডাকতে পারতে। তখন দিয়া আস্তে করে বলল, তোমাকে যদি ডাকতাম তাহলে তোমাকে সারপ্রাইজ কি করে দিতাম? আমি ভেবেছিলাম এই সমস্ত কিছু দেখে তুমি খুব খুশি হবে, কিন্তু তুমি তো রাগ করছো। আবি তখন দিয়ার কাছে গিয়ে বলল, দিয়া, বিদেশের মাটিতে এই সমস্ত কিছু পাওয়া ভাগ্যের ব্যাপার, আমি কেন রাগ করব? আমি সত্যি ভীষণ খুশি হয়েছি, কিন্তু আমার খারাপ লাগছে যে তোমার হাত কেটে গেছে আর তার সত্ত্বেও তুমি এই সমস্ত কিছু করেছো। আমি সত্যি খুব খুশি হয়েছি দিয়া, চলো তোমাকে খাইয়ে দিচ্ছি। তখন দিয়া বলল, না, অনেক কষ্ট করে আমি তোমার জন্য রান্না করেছি, আগে তুমি খাবে, আমি দেখব, তারপরে আমি খাবো। আবির আবার বলে, না দিয়া, সেটা হয় না, তোমাকে রেখে আমি খেতে পারবো না। তখন দিয়া বলে উঠল, তাহলে তার একটা উপায় আছে, চলো আমরা একসঙ্গে খাই। তুমি এক প্লেটে মা খাও, তুমি নিজেও খাও আর আমাকেও খাইয়ে দিও। কথাটা শুনে আবির একটু হেসে বলে, চলো। এরপর দুজন খাওয়া কমপ্লিট করে। খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে যায়। বেশ কিছুদিন ধরে আবির ও দিয়াকে ফিল করতে থাকে। অনেক সময় এমন হয় অপলক দৃষ্টিতে সে দিয়ার দিকে তাকিয়ে থাকে। দিয়াকে দেখতে দেখতে নিজের অজান্তে আবির কয়েকবার হেসেও ফেলে, আর সেটা হলো ভালো লাগার হাসি। আজকের ডেটে দাঁড়িয়ে আবির বলতে পারে আবির দিয়াকে ভালোবাসে। এরপর আবির ভাবলো, দিয়া আজকে তার জন্য অনেক কিছু করেছে, অন্তত আরেকটা বার তার কাছে গিয়ে থ্যাংক ইউ বলা উচিত। এরপর আবির দিয়ার রুমের দিকে যাচ্ছিল। রুমের কাছে গিয়েই বুঝতে পারলো দিয়া কারোর সঙ্গে ফোনে কথা বলছে, আর এটাই বলছিল, আমি ওর অ্যাটেনশন পাওয়ার জন্য নিজের হাত নিজেই কেটেছি, মেঝেতে জল ফেলে আমি নিজেই পড়ে যাচ্ছিলাম, আর আজকে এত সুন্দর করে ওর জন্মদিনটা পালন করলাম, অন্তত একবার তো আমায় হাক করতে পারতো। কথাগুলো শুনে আবিরের হাসি পায়। এরপর আবির নিজের রুমে চলে আসে। দিয়ার কথা ভাবতে ভাবতে কখন যে সে ঘুমিয়ে পড়ে নিজেও জানে না। পরের দিন কলেজ বন্ধ ছিল আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আবিরের খুব ইচ্ছে হচ্ছিল বৃষ্টিতে ভিজতে, তাই সে বৃষ্টিতে ভিজতে শুরু করে। বৃষ্টিতে ভিজতে ভিজতে সে শুধু দিয়ার কথাই ভাবছিল। কিছুক্ষণ পর দিয়ার চোখ যায় আবিরের দিকে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবির ভিজছে। দিয়া আবিরকে বেশ কয়েকবার ডাক দিল, তবে সেই ডাক আবিরের কান পর্যন্ত পৌঁছায় না। তাড়াতাড়ি দিয়া একটা ছাতা নিয়ে আবিরের কাছে যায়। পিছন দিক থেকে আবিরের মাথায় ছাতাটা ধরে দিয়া বলে, আবির, এরকমভাবে কেন ভিজছো? ঘরে চলো, নাহলে ঠান্ডা লেগে যাবে। আবির পিছন দিকে ঘুরে দেখে দিয়া। আস্তে আস্তে দিয়ার আর একটু কাছে গিয়ে কোনো কথা না বলে তাকে জড়িয়ে ধরে। দিয়ার হাত থেকেও ছাতাটা পড়ে যায়। দিয়াও দুহাত দিয়ে আবিরকে আঁকড়ে ধরে। এভাবেই তারা কিছুক্ষণ ছিল। তারপর আস্তে আস্তে দুজন দুজনকে ছেড়ে দিয়ে আবির বলল, দিয়া, আমি তোমায় খুব ভালোবাসি। ছেলে মানুষই, পাগলামতি, এই সমস্ত কিছুর মাঝে আমি তোমাকে সারা জীবন আমার কাছে রেখে দিতে চাই।
জীবনের শেষ দিন পর্যন্ত আমি শুধু তোমার সঙ্গে কাটাতে চাই। আমার সমস্ত কিছু জুড়ে শুধু তুমি আছো দিয়া। আই লাভ ইউ। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই দিয়ার চোখে জল চলে আসে। সে আবারও খুব শক্ত করে আবিরকে জড়িয়ে ধরল। একটু পরে আবির দিয়াকে কোলে করে ঘরের দিকে নিয়ে এসে বলে, তাড়াতাড়ি চেঞ্জ করে নাও দিয়া, আমরা অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজছি, এরপরে শরীর খারাপ করবে। এরপর দুজন গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিল। এরপর দিনগুলো ভীষণ ভালোভাবেই কাটছিল। একসঙ্গে রান্না বান্না করা, একে অপরকে খাইয়ে দেওয়া, ছোটোখাটো খুনসুটি, একে অপরকে কেয়ার করা, একে অপরকে রেসপেক্ট করা, সমস্ত কিছুই তাদের মধ্যে চলতো। তবে দুজনই একটা লিমিট রেখে কাজ করত। এভাবেই একটা বছর কেটে গেল। যত দিন যায় ততই যেন দুজন দুজনকে আরও বেশি করে ভালোবাসতে থাকে। বাড়ি থেকেও তাদের সম্পর্কটা জানে। দুই ফ্যামিলিও রাজি হয়ে যায়, কারণ ছেলে মেয়ে কেউ খারাপ ছিল না। একদিন ড্রয়িং রুমে দুজন গল্প করছিল। আবির বসেছিল, দিয়া তার কোলে মাথা দিয়ে শুয়েছিল। নিজেদেরকে নিয়ে, নিজেদের ভবিষ্যৎ নিয়ে বা কে কী করবে এই সমস্ত কিছু নিয়ে তারা গল্প করছিল। পরিবেশটা ভীষণ ঠান্ডা, ওয়েদারটাও রোমান্টিক। বাইরে প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি হচ্ছে। দিয়া আবিরের কোলে মাথা দিয়ে শুয়েছিল। হঠাৎ করে প্রচণ্ড জোরে একটা বিদ্যুৎ চমকায়। দিয়া আবিরকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। আবিরের শরীরটাও যেন একটা ঝাঁকুনি দিয়ে উঠল। আস্তে আস্তে আবির তার মুখটা দিয়ার মুখের কাছে নিয়ে যায়। রিলেশন করার পর থেকে এরকম পরিবেশ, এরকম ওয়েদার অবশ্য অনেকবারই এসেছে, কিন্তু আজকে দুজনের চোখের চাহনি ছিল আলাদা। একে অপরের কাছ থেকে যেন আরও অনেক কিছু চাইছিল। দুজনের ভিতরেই একটা আবেগ কাজ করছিল। আস্তে আস্তে আবির দিয়ার মুখে, গলায়, সমস্ত জায়গায় আদর করতে থাকে। ধীরে ধীরে তাদের ঠোঁট দুটোও এক হয়ে যায়। রিলেশন করার পর থেকে একটু একটু আদর করা, জড়িয়ে ধরা, এগুলো অবশ্য তাদের ভিতরে হতো, কিন্তু এই প্রথমবার তারা দুজন এতটা কাছে আসছে। কিছুক্ষণ পরে আবির দিয়ার ঠোঁট দুটো ছেড়ে বলল, দিয়া, খুব কাছে পেতে ইচ্ছে হচ্ছে তোমায়। আমার সবটুকু দিয়ে তোমায় ভালোবাসতে ইচ্ছে হচ্ছে। দিয়া কিছুই বলতে পারছিল না। সেও যেন আজকে আবিরের আরও ছোঁয়া পেতে চাইছিল। দিয়া নীরব ছিল, কিন্তু তার চোখের আর মুখের ভাষা আবিরকে সম্মতি জানিয়ে দিল। এরপর আবির দিয়াকে ড্রয়িং রুম থেকে কোলে করে বেডরুমে নিয়ে গিয়ে খাটে শুইয়ে দিল। আস্তে আস্তে সে দিয়াকে আদর করতে থাকে। দিয়ার নাইট ড্রেস পরা ছিল। আবির দিয়ার শার্টের একটা বোতাম খুলে কিছু একটা ভেবে উঠে বসলো। একটু পরে দিয়া উঠে বলল, কি হয়েছে আবির? আবির দিয়ার দিকে তাকিয়ে বলল, আমায় খুব ভালোবাসো তাই না? রিয়া উত্তর দিল, নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি আবির তোমায়। আবির আবারও বলে উঠল, আমি জানি দিয়া তুমি আমাকে খুব ভালোবাসো, আর আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি কখনোই তোমার লাইফ থেকে সরে যাব না, কিন্তু তারপরেও এই সমস্ত কিছু নিয়ে কখনো আফসোস করবে না তো? দিয়া মাথাটা নাড়িয়ে বলল, না। আবির আর দিয়ার বাসায় ছোট্ট করে একটা ঠাকুর ঘর আছে, যেখানে তারা সকাল সন্ধ্যা পুজো দেয়। এরপর আবির দিয়ার হাতটা ধরে সেখানে নিয়ে বলে, দিয়া, আমি সবসময় ভাবতাম যে এই শারীরিক সম্পর্কটা আমি সবসময় বিয়ের পরেই করব। তাই এতদিন আমি তোমার কাছে আসিনি, কিন্তু আজকে পরিবেশটাই এমন হয় যে আমি নিজের অজান্তেই তোমার অনেকটা কাছে চলে এসেছি। আর এটা একদমই স্বাভাবিক ব্যাপার। দুজন ভালোবাসার মানুষ যদি একই বাড়িতে একসঙ্গে থাকা হয় দিনের পর দিন, তাহলে তাদের ভিতরে এই সম্পর্কটা নর্মাল হয়ে যায়। আমাদের দুই ফ্যামিলির থেকেও রাজি। বলা যায় আমরা দিনের পর দিন দুজনে একটা সংসার করছি। শুধুমাত্র আমাদের ভিতরে বিয়ে আর শারীরিক সম্পর্ক, এই দুটো জিনিসই বাদ আছে। তাই ছাড়া আমাদের ভিতরে আর কোনো বাধা নেই। শারীরিক সম্পর্কটা এমন একটা জিনিস যেটা বিয়ের আগে যদি করা হয় তাহলে মানুষ বলে এরা খারাপ কাজ করছে, আর বিয়ের পরে যদি এটা করা হয় তাহলে বলে এটা ভালোবাসার পবিত্র বন্ধন। দিয়া, আমি এবার ছুটিতে বাড়ি গিয়েই তোমাকে বিয়ে করে নিতে চাই। তুমি কি রাজি? দিয়া মাথাটা নাড়িয়ে বলল, হ্যাঁ, আমি রাজি। আবির আবার বলে উঠল, কিন্তু যতদিন না আমরা বাড়ি যাচ্ছি আমি জানি আজ না হোক কাল আমাদের ভিতরে এই সম্পর্কটা অবশ্যই হবে। একবার যখন আমরা এতটা কাছে এসেছি তখন বারবার আমাদের কাছে আসতে ইচ্ছে হবে। বিয়ের আগে শারীরিক সম্পর্কের যে নামটা থাকে আমাদের ভালোবাসার ভিতরে, আমি সেই নামটা আনতে চাই না দিয়া। কথাগুলো বলতে বলতে আবির একটা ছুরি হাতে নেয়। তারপর আবারও বলল, এই মুহূর্তে আমাদের কাছে বিয়ে করার মতো কিছু নেই দিয়া। তারপরও ভগবানের সামনে আমি আমার রক্ত দিয়ে তোমায় সিঁদুর পরিয়ে দিতে চাই। কথাটা শেষ হতে না হতেই আবির তার হাতটা কেটে দিয়ার সিঁথিতে রক্ত দিয়ে সিঁদুর পরিয়ে দেয়। দিয়া অবশ্য কিছুই বলছিল না, সে শুধু আবিরের কথা শুনছিল। তার চোখ দুটো জলে ভরে গেল আর মুখে হাসি ফুটে উঠল। আবির দিয়ার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, আমি যেটা করেছি ঈশ্বরকে সাক্ষী রেখে আমি মন থেকে করেছি।
এরপর দুজন ঈশ্বরকে প্রণাম করে সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন বৃষ্টি দেখছিল। তখন দিয়া আবিরের হাতটা ধরে বলল, 2-3 মাস পরে তো আমাদের 2 সপ্তাহের মতো ছুটি আছে, চলো না, তখন আমরা বাড়িতে গিয়ে বিয়ে করে নিই। আবির আলতোভাবে দিয়াকে বুকের মাঝে নিয়ে বলে, বিয়ে তো কোনো ছোটোখাটো ব্যাপার না দিয়া, আমরা 2 ফ্যামিলিতে কথা বলে দেখি, যদি তারা এর ভিতরে ব্যবস্থা করতে পারে তাহলে অবশ্যই আমরা বাড়িতে গিয়ে বিয়ে করব। এরপর দুজন একে অপরকে কিছুক্ষণ জড়িয়ে ধরে বাইরে বৃষ্টি দেখছিল। তারপর তারা ডিনার করে নেয়। রাতে খাওয়া দাওয়া শেষ হলে দিয়া বলে উঠল, আজকে না অন্য দিনের তুলনায় অনেক জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, রাত্রে যদি আমার ভয় করে। আবির তখন একটু হেসে দিয়াকে তার কাছে টেনে বলল, আজকে রাত্রে যদি তুমি আমার সঙ্গে থাকো তাহলে কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, ভুল হয়ে যাবে। দিয়া তারপর সোফার উপর গিয়ে বসে বলল, ঠিক আছে, আজকে রাত্রে আমি এখানেই থাকবো, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আবির আর কোনো কথা না বলে দিয়াকে কোলে করে তার রুমে নিয়ে যায়। দিয়াকে তার বিছানায় শুইয়ে দিয়ে আস্তে আস্তে তাকে আদর করতে থাকে। আবিরের হাত দুটো আজকে চঞ্চল ছিল, আর দিয়াও আবিরের হাতের ছোঁয়া চাইছিল। দিয়ার গা থেকে এক একটা করে কাপড়গুলো সরতে থাকে। আবিরের প্রত্যেকটা স্পর্শেই ছিল শুধু ভালোবাসার ছোঁয়া। এভাবেই রাতটা কেটে যায়। পরের দিন সকালবেলায় দিয়ার গাটা একটু গরম হয়ে ওঠে। আবির ওষুধ খাইয়ে দেয়। ভালোবাসা, খুনসুটি, মান অভিমান, কেয়ার, এই সমস্ত কিছু নিয়েই তাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল। 2-3 মাস পরে তারা বাড়িতে যায় সামাজিকভাবে বিয়ে করার জন্য। বাড়িতে গিয়ে আবির আর তুলির অবশ্য একবার দেখা হয়েছিল। প্রথমে তারা দূর থেকে দুজন দুজনকে দেখেছিল, তারপর কাছে এসে কেমন আছো, কী করছো, এই ধরনের টুকটাক একটু কথা হলো। তুলি আবিরকে বলল, কংগ্রাচুলেশন, শুনেছি তোমরা বিয়ে করছো। কথাটা শুনে আবিরও তুলিকে বলল, তোমার আর রাহুলে তো শুনেছি রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে। তুলি মাথাটা নাড়িয়ে বলে, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। আবির আবার বলল, জানো তো তুলি, অতীতের না পাওয়া জিনিসগুলো নিয়ে কখনো বর্তমানে চলা যায় না, তবে অতীতটা যেন কোথাও না কোথাও আমাদের লাইফে থেকে যায়। অতীতে আমাদের সঙ্গে যেটা হয় সেটার সঙ্গে বর্তমানেও সংযোগ থাকে। তুমি আর রাহুল যদি একটা সম্পর্কে না থাকতে তাহলে হয়তো আমরা একই কলেজেই পড়াশুনো করতাম, কিন্তু তোমাদের দুজনকে আমি একসঙ্গে দেখতে পারছিলাম না বলেই আমি অন্য কলেজে চলে যাই, আর সেখানে গিয়েই আমার দিয়ার সঙ্গে পরিচয়, এজন্য কথাগুলো বললাম। তুলি আবিরের কথাগুলো শুনে বলল, তুমি ঠিকই বলেছ আবির, অতীতটা যেন কোথাও না কোথাও আমাদের লাইফে একটু হলেও থেকে যায়। এরপর আবির বলল, ভালো থেকো তুলি। কথা শেষ করে দুজন দুজনের রাস্তায় চলে যায়। কয়েকদিন পর আবির আর দিয়ার সামাজিক মতে বিয়ে হয়ে যায়। তারপর তারা লন্ডনেও চলে আসে। আবির আর দিয়া এখন তারা হাজব্যান্ড ওয়াইফ, কোনো কিছুতে তাদের দ্বিধাও নেই আর কোনো বাধাও নেই। ব্যস্ততার ভিতরেও গড়ে ওঠে দুজনের একটা ছোট্ট সুখের সংসার। পড়াশোনাতেও দুজন ভীষণ ভালো, তাই পড়াশুনো শেষ হতে না হতেই দুজনই বেশ ভালো জবে ঢুকে যায়। অন্যদিকে রাহুল আর তুলিরও রেজিস্ট্রি ম্যারেজ হয়ে যায়, বিয়ে অবশ্য কদিন পরে। যাই হোক, এই ছিল এই 4 জনের লাভ স্টোরি। আপনি যদি আপনার কোনো লাভ স্টোরি আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে অবশ্যই ইনস্টাগ্রামে যোগাযোগ করবেন, ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া আছে। এমন সুন্দর সুন্দর লাভ স্টোরি যদি আপনি শুনতে চান তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটা স্টোরির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।